আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমরা হচ্ছে ক্লাসটা ঠিক 1 থেকে 2 মিনিট পর শুরু করব। হ্যাঁ, ততক্ষণ একটু আমরা সবাই একটু বসি, তারপর ভাইয়া ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রোজন ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম রুল ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভাই ভালো আছি। জি ভাই, আমরা হচ্ছে যে 1 মিনিট পরে শুরু করি আর কি। হ্যাঁ, হ্যাঁ ওরা হ্যাঁ, জয়েন ঠিক টয়েন আছে। দেয়। জি জি ভাই। জিম ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে এর ভিতরে একটু কথাবার্তা বলতে পারেন রোজন ভাই। হ্যাঁ, এক হ্যাঁ, দু মিনিট অবশ্যই, পরে শুরু অবশ্যই। করো। ঠিক হ্যাঁ, আছে। অবশ্যই, অবশ্যই ভাইয়া, জি। আচ্ছা, তো সবাইকে হচ্ছে আজকের ক্লাসে ওয়েলকাম। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা ইনশাআল্লাহ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের উপর করব। তো কেউ টেনশন নিও না, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। তো অনেকে জয়েন দিচ্ছে তো, তো আমরা তো ক্লাস নিয়ে জানি যে কয়জন এখানে আছে। তো সবাই জয়েন করতেছে, তো ততক্ষণে আমরা একটু আস্তে, আস্তে কথা বলতে থাকি, যারা জয়েন করছে ওদের সাথে। এখন এইখানে কিছু কথা আছে, হ্যাঁ? কথা হচ্ছে যে তোমরা যদি টেস্ট পেপারটা ঘেটে থাকো, তাহলে তোমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমরা কিন্তু হচ্ছে মানে টেস্ট পেপারের মধ্যে দেখবা সবচেয়ে বেশি যে টপিকটা আসছে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে কেপি আর কেসি। ঠিক আছে? কেপি আর কেসি কি জিনিস, এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে? আর আরেকটা জিনিস নিয়ে আমরা পড়াশোনা করব, সেটা হচ্ছে যে কেপি কেসির ম্যাথগুলো কিভাবে করে, এবং নতুন কিছু কথাবার্তা আসবে। ঠিক আছে? ভরক্রিয়ার সূত্র নামে একটা সূত্র আছে, ওই সূত্রটা ব্যাখ্যা আমরা পড়ব। তার আগে একটু আমাকে জাস্ট চ্যাট বক্সে বলো তো ভাইয়া, যে আমার যে হচ্ছে লাস্ট দিনের যে পড়াটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমরা কি ঠিকঠাক মতো কমপ্লিট করছো? একটু বলো তো ভাইয়াকে চ্যাট বক্সে, ঠিকঠাক মতো কি পড়ছো সবকিছু? ওকে, যাক, ঠিক আছে, সবাই পড়তে পারছেন, ভাল লাগছে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমি বলি একটু বেশি ইম্পর্টেন্ট কেন, কারণ আজকে ক্লাসটা ভালো মতন করলে আপনি কেপিএসসির যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলা নিয়ে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আজকের ম্যাথগুলো একটু ভালো মতন করবেন, হাতের কাছে ক্যালকুলেটর রাখেন, কারণ বলা যায় আজকে ফুল ক্লাসটা অলমোস্ট ম্যাথের উপরই। আর প্রথম প্রথম 10 বা 15 মিনিট হচ্ছে সবকিছু হচ্ছে, 10-15 মিনিট না, প্রথম 5-6টা যে স্লাইড আছে, ওইখানে মেইনলি মেইন কনসেপ্ট গুলো দেওয়া হয়েছে, যে কেপি কেমনে কাজ করে, কেসি কেমনে কাজ করে, কোনটা বের করার প্রসেস কিভাবে। ঠিক আছে? সো কারো প্যানিক করার দরকার নাই, প্রথম 5-10 মিনিট আপনার ফুল ফোকাস থাকবে হচ্ছে, বা প্রথম 5-6টা স্লাইড ফুল ফোকাস থাকবে হচ্ছে স্লাইডের দিকে। ঠিক আছে? কারণ ওখানে প্রসেস গুলো আমরা দেখাবো। এই প্রসেস দেখানো যখনই শেষ হয়ে যাবে, এরপর আমরা ম্যাথ গুলা করবো। ঠিক আছে? সো কেউ যদি প্রসেসে আপনাদের খুঁটিনাটি প্রবলেম থাকে, যে ওকে নাইস, এই জায়গাটার মধ্যে আমার এখানে প্রবলেম হয়েছিল, তাহলে একটু ওয়েট করবেন, একটু হচ্ছে ম্যাথ করার জন্য ওয়েট করবেন। ঠিক আছে? তো ম্যাথ করার জন্য হচ্ছে আমরা যখন কাজ করব তখন সুন্দর করে ব্যাপারগুলো হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, আর হাতের কাছে ক্যালকুলেটর রাখবেন, আর ফুল ফোকাস দিবেন ক্লাসের প্রতি। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে আজকে ক্লাসে অনেক কিছু ইউজ করব। এখন আপনারা যে কেপিএসসির ম্যাথগুলো করবেন, ওই ম্যাথগুলো কিভাবে আসছে তার প্রমাণও দেখানো হবে, কোনো টেনশনের কারণ নাই। আপনারা যে বলতেছিলেন, সো টেনশনের কোনো কারণ নাই, একটু হচ্ছে ভালো মতন ক্লাসটা কইরেন, একটু মনোযোগ দিয়ে, কারণ এখান থেকে ফুল দেখা যায় 4 মার্ক একটা কোয়েশ্চেন বা অলমোস্ট 7 মার্কও চলে আসে মাঝে মাঝে। সো ভালো মতন ক্লাসটা করবেন যেন সবকিছু বুঝতে পারেন, আর হচ্ছে ভালো মতন ক্যালকুলেট করবেন। এই হচ্ছে অবস্থা। তো সবাইকে আজকে ক্লাসের জন্য বেস্ট অফ লাক। রোজেন, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ জিম। আচ্ছা, আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের C18 লেকচার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আজকে আমরা এতে জিমটা তখন বললোই যে আমরা হচ্ছে কেপিকেসি নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে তাদের প্রমাণ টমান বিষয় নিয়ে পড়াশোনা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। তো আজকের মূল বিষয় হচ্ছে আমাদের ভরক্রিয়ার সূত্র আর কি। ওই ভরক্রিয়ার সূত্রটা থেকে আর কি কেপিকেসি যা যা আসছে সবকিছু আসছে। তো চলো আমরা জিনিসটা স্টার্ট করি। ওকে, প্রথমত দেখো এখানে কি লেখা আছে, নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক।
দেখো এখানে একটা শব্দ লেখা আছে সক্রিয় ভর, এই কথাটা তোমরা একটু কনফিউজ হবা। হ্যাঁ, আচ্ছা এখানে আবার নিচে আবার একটা কথা আছে দেখো, দ্রবণের ক্ষেত্রে সাধারণত মোলার ঘনমাত্রা এবং গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপকে সক্রিয় ভর বলা হয়। আচ্ছা, তার মানে তোমরা একটু বলো তো ভাইয়া, ঘনমাত্রা আসলে কি জিনিস? পরিমাপের একক। আবার আংশিক চাপ মানে চাপ একটা কি জিনিস? এটাও কিন্তু পরিমাণের একক। তার মানে আমরা কি বুঝতেছি ভাইয়া, সক্রিয় ভর জিনিসটা আসলে কি? এটা কিন্তু অবস্থা ভেদে পরিমাণের একক, ঠিক আছে? অবস্থা ভেদে পরিমাণের একক, পরিমাণের একক, এরকম সিম্পল কথা, বা পরিমাণের উপায়, সহজ কথা। তো এই জিনিসটা আসলে কি বোঝাইতে চাইছে সেটা তোমাদেরকে একটু বোঝাই। দেখো কি লিখছে, নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ, হ্যাঁ, একটা বিক্রিয়ার গতিবেগ, গতিবেগ মানে কি? দেখো তোমাদেরকে গতিবেগের সাথে একটু পরিচয় করাই দিই। আমার কাছে আছে মনে করো আর এফ, আর এফ মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট বা সম্মুখ বিক্রিয়ার হার, এটাকে বলা হয় সম্মুখ বিক্রিয়ার হার। সম্মুখ বিক্রিয়ার হার মানে কোনটা ভাইয়া? বিক্রিয়ার হার মানে হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে। ওকে, আরেকটা হচ্ছে আরবি, আরবি হচ্ছে বি দিয়ে হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট, রিঅ্যাকশন রেট, এটাকে বলা হয় পশ্চাৎ বিক্রিয়ার হার। হ্যাঁ, পশ্চাৎ বিক্রিয়ার হার, এটা কিন্তু আবার উল্টাটা, উল্টাটা কি? উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে, এরকম। তো আমাদেরকে কি বলছে দেখো ভরকের সূত্রটা, একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এটা যদি একটু বুঝতে হয়, তাহলে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি। যদি আমি সাপোজ এ থেকে বি বিক্রিয়াটা কল্পনা করি, ওকে, এবং দুইটাকেই মনে করো আমি অ্যাকুয়াস কল্পনা করলাম, মানে পানিতে দ্রবীভূত আছে এরকম ভাবলাম, তাহলে আমরা কি নিব? ঘনমাত্রা। হ্যাঁ, তো মনে করো আমি নিলাম আর এফ, সম্মুখ বিক্রিয়ার হার, তাহলে এটা কার ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে? এ এর ঘনমাত্রার উপর। আর যদি আর বি নেই, এটা কার উপর ডিপেন্ড করবে? সরি, আর বি নিলে বি এর উপর, মানে ব্যাকওয়ার্ডের উপর। ঘটনাটা তোমাদেরকে একটু বুঝাই, মানে সম্মুখটা কিভাবে চিনতে হবে দেখো, এ থেকে বি, তখন বিক্রিয়কটাকে এ, কারণ বিক্রিয়ক না থাকলে তো আর উৎপাদ হবে না, তাহলে টোটাল বিক্রিয়াটা কার উপর ডিপেন্ড করবে? এর উপর ডিপেন্ড করবে। এরপরে লাইনটা খেয়াল করো, এরপর যদি উল্টা করে লিখি যেহেতু আর বি মানে হচ্ছে বি থেকে এ, তাহলে এখন বিক্রিয়কটাকে বি, এর জন্য কার উপর ডিপেন্ড করবে? বি এর উপর। আর বি এর কিসের উপর ডিপেন্ড করবে? ঘনমাত্রা, কারণ এখানে কি দেওয়া আছে? অ্যাকুয়াস মানে দ্রবণ। ওকে, তো আমাদের দুইটা অবস্থায় থাকবে আর কি অ্যাকচুয়ালি, মানে দ্রবণ থাকলে আমরা ধরে নিব মোলার ঘনমাত্রা, আর গ্যাস থাকলে ধরে নিব হচ্ছে আংশিক চাপ। ঠিক আছে, সিম্পল জিনিস। আচ্ছা, এখন এই দুইটা বলতে আসলে কি বোঝায় দেখো, ঘনমাত্রা তোমরা অলরেডি জানো, ঘনমাত্রা মানে সি, সি মানে হচ্ছে এন বাই ভি, মানে ঘনমাত্রা মানে হচ্ছে মোল ডিভাইড বাই আয়তন। এই আংশিক চাপটা হয়তো তোমাদের কাছে একটু নতুন। দেখো সাপোজ আংশিক চাপটা তোমাদের বোঝাই, সাপোজ তোমার কাছে আছে এ আছে 3 মোল, আর বি এটা আছে সাপোজ মনে করো 5 মোল, বি আছে মনে করো 5 মোল। তাহলে বলো তো টোটাল মোলের মধ্যে এ এর অংশ কতটুকু? এটাকে বলে এক্স অফ এ বা মোল ভগ্নাংশ অফ এ। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে মোল ভগ্নাংশ অফ এ। এটা হবে কিভাবে? উপর হবে এ এর মোল, নিচে হবে হচ্ছে মোট মোল, শেষ, সিম্পল। তাহলে আমরা যদি লিখি এক্স বি, তাহলে লিখবো কি মোল ভগ্নাংশ অফ বি ইকুয়াল টু হবে 5/3 + 5। এখন একটু খেয়াল করে দেখো, এইটাকে যদি আমি আংশিক চাপে কনভার্ট করতে চাই তাহলে হবে পি অফ এ, হ্যাঁ, এ এর আংশিক চাপ ইকুয়াল টু হবে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ঠিক তেমনি এটা হবে পি অফ বি ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। সিম্পল জিনিসপত্রগুলো এগুলো, বুঝছো? এগুলো নিয়ে প্যারা দেওয়া প্যাচ করার কোনো ধরনের কোনো স্কোপ নাই, সহজ জিনিস। তো চলো জিনিসগুলো আমরা আরেকবার পড়ি, মনোযোগ দিয়ে পড়ি, প্রত্যেকটা জিনিস পড়ি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, প্রশ্নে আমাদের কি বলছে, এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, তো ভাইয়া পুরোটা আবার রিপিট করতেছি, ঠিক আছে? একটু শুনো। আচ্ছা, তো বলছে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ, গতিবেগ বলতে ভাইয়া কি বুঝেছি, যে আর এফ আর আর বি, এটা হচ্ছে হার, সময়ের সাপেক্ষে ঘনমাত্রা পরিবর্তন, এটা আমরা পড়ছিলাম না ভাইয়া, মনে আছে? বিক্রিয়ার হার ওইটা। তো দেখো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট
এফ দিয়ে বোঝায় মানে সম্মুখ বিক্রিয়া হার যেটা বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে, আর একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট যেটা পশ্চাৎ বিক্রিয়া হার যেটা হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে। ঠিক আছে? তো দেখো বিক্রিয়ার হারটা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরটা কি? জিনিসটাকে কিভাবে পরিমাপ করা হয়। ঠিক আছে? যদি তার অবস্থা হয় দ্রবণ তাহলে পরিমাপ করব ঘনমাত্রা, যদি তার অবস্থা হয় গ্যাস তাহলে পরিমাপ করব চাপ। তো আমি এখানে একটা বিক্রিয়া লিখলাম, সম্মুখ দিকে হিসাব করলে এটা হয় বিক্রিয়ক, এজন্য আর এফ সমানুপাতিক এ এর ঘনমাত্রা। আর পশ্চাৎ দিকে চিন্তা করলে বিক্রিয়ক হয় কি বি, তাহলে এটা হচ্ছে কার উপর ডিপেন্ড করবে, মানে বি হবে বিক্রিয়ক, তো বি এর উপর ডিপেন্ড করবে। তারপর ভাই কি বললাম, ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মানে হচ্ছে মোল ভাগ আয়তন। আর আংশিক চাপ কি? আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এখন মোল ভগ্নাংশ মানে কি? আমি যার মোল বের করতে মোল ভগ্নাংশ বের করতে চাচ্ছি তার মোল ডিভাইডেড বাই মোট মোল। ঠিক আছে? এরকম। তাহলে সবাই একটু কষ্ট করে ভাইয়াকে চ্যাট বক্সে জানান যে মোটামুটি এখানে যে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করছি আমরা জিনিসগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখি কিনা এখন। হ্যাঁ, আস্তে আস্তে আরো অনেকগুলো শিখবো আর কি। ঠিক আছে? জাস্ট একটা নর্মাল ওভারভিউ পাইছি কিনা, তাই না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি সবাই একটা নর্মাল ওভারভিউ পাইছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। সো চলো একটু সামনের দিকে যাই। ওকে, এবার দেখো, থ্যাংক ইউ ভাইয়ারা। সবাই এদিকে দেখো, এবার হচ্ছে এটার একটু ব্যাখ্যাটা করবো তোমাদেরকে। হ্যাঁ, এবার ব্যাখ্যাটা আরো মজার। দেখো, সাপোজ তোমার কাছে আছে হচ্ছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন রিয়াকশন করে তৈরি করতেছে 2 অ্যামোনিয়া। মানে এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, তাই আর কি এইটা। তাইলে যদি ভাই চিন্তা করো, আমি যদি আর এফ কল্পনা করি, আর এফ আমি কি বলবো? আর এফ বলবো মানে ফরওয়ার্ডের দিক থেকে কিন্তু আমার বিক্রিয়ক ও আর ও, মানে ও আর ও হচ্ছে ফরওয়ার্ড। তাহলে চিন্তা করে দেখো, আমি বলতে পারি না যে আর এফ সমানুপাতিক নাইট্রোজেনের ঘনমাত্রা। হুম, মনে কর, বা অথবা বলতে পারি আর এফ সমানুপাতিক হাইড্রোজেনের ঘনমাত্রা, অথবা বলতে পারি আর এফ সমানুপাতিক আরেকটা হাইড্রোজেনের ঘনমাত্রা, অথবা আরেকটা হাইড্রোজেনের ঘনমাত্রা। দেখো আমি তিনবার কেন লিখছি বুঝতে পারতেছো আশা করি। এখানে 3 মোল আছে তাই, কারণ 3 মোলের কম থাকলে তো তারা বিক্রিয়া করবে না, এটাই তো স্বাভাবিক। তো আলটিমেটলি নাইট্রোজেনের একজনের উপর ডিপেন্ড করে আর হাইড্রোজেনের 3 জন, মানে সবগুলোর উপর ডিপেন্ড করতেছে। সো আলটিমেটলি আমি এটাকে একসাথে কি লিখতে পারি? একসাথে লিখতে পারি যে আর এফ ইজ সমানুপাতিক, গুণ অবস্থায় লিখতে পারি যে ইনটু, আর হাইড্রোজেন যেহেতু 3টা আছে তাহলে এটাকে কি লিখতে পারি? কিউব। তখনই একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, আর এফ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ইন্টু প্লাস এইচ টু কিউব। আশা করি এটা বুঝতেছো, যেখানে এটা হচ্ছে বিক্রিয়ার হার, এটা বিক্রিয়ার হার ধ্রুবক। এরকম এই জিনিসপত্রগুলো তো আমরা পড়ছি, তাই না? এই যে গত ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, এটাকে মনে করো আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক তেমনি একটু আমাকে বলবেন কি আর বিটা কি হবে? আর বি, আর বি এটা কিন্তু আশা করি বুঝতে পারতেছো, পশ্চাৎ দিকে গেলে কিন্তু এটা অ্যামোনিয়ার ঘনমাত্রার সমানুপাতিক হবে। আর এখন এতক্ষণ বুঝিয়ে গেছো যে যত মোল থাকে এটা তত পাওয়ার হয়ে যায়, তাহলে পাওয়ার হলো 2। ঠিক আছে, সিম্পল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আর বি ইকুয়াল টু কে টু ইন্টু অ্যামোনিয়া স্কোয়ার। ঠিক আছে, অ্যামোনিয়া স্কোয়ার। তো এটাও ভাইয়া লিখলাম। লেখার পরে ঘটনাটা কি হলো ভাইয়া খেয়াল করো, আমাদের নিয়মটা কি? নিয়ম বলছে হচ্ছে আমাদের বের করতে হবে বিক্রিয়ার হার ধ্রুবক, যেটা হ্যাঁ কেপিকেসি বের করতে হবে। এই কেপিকেসিটা আমরা কেমনে বের করব? সবসময় মনে রাখবা আমাদের কোনটা সাপেক্ষে কোনটা। আমাদের কিন্তু ফরওয়ার্ড না হইলে তো ব্যাকওয়ার্ড হবে না, তাই না? এটাই তো স্বাভাবিক। তাহলে আমাদের যে বিক্রিয়ার হারটা বের করতে হয়, 1 মিনিট এটা একটু ভাগ করে নিই। আমাদের বিক্রিয়ার হারটা বের করতে হচ্ছে ফরওয়ার্ডের সাপেক্ষে ব্যাকওয়ার্ড। বুঝছো তো? মানে উৎপাদ মানে বিক্রিয়ক না থাকলে তো উৎপাদ হবে না। সো ওই সেন্সে তো ইকুয়াল টু হচ্ছে এই অনুপাতটা নেওয়া হয়, তাহলে হচ্ছে কে টু এনএইচ থ্রি স্কোয়ার ডিভাইড বাই কে ওয়ান ইন্টু ইন্টু এইচ টু কিউব। হুম, আচ্ছা, তো এটাকে একটু সুন্দর করে যদি লেখো, আর বি ইন্টু কে ওয়ান ডিভাইড বাই আর এফ ইন্টু কে টু ইকুয়াল টু অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইড বাই নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন কিউব। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কাছে যে প্রশ্নটা আমার, যে এই বিক্রিয়াটার যে হিসাবগুলো আমরা করতেছি, এই হিসাবটা হচ্ছে কোন অবস্থায় নিয়ে করা হইতেছে? এই হিসাবটা করা হইতেছে কিন্তু সাম্য অবস্থায়। তোমাদের কি মনে আছে ভাইয়া যে সাম্য অবস্থার জন্য আমাদের একটা শর্ত ছিল?
সাম্যাবস্থার জন্য আমাদের একটা ছোট্ট শর্ত ছিল, তোমরা একটু বলো তো ভাইয়া, সাম্যাবস্থার শর্তটা কি ছিল? সম্মুখ বিক্রিয়া হার আর পশ্চাৎ বিক্রিয়া হার কেমন হবে, মনে আছে? সাম্যাবস্থার জন্য সম্মুখ বিক্রিয়া হার আর পশ্চাৎ বিক্রিয়া হার কিন্তু সমান, ঠিক না ভাইয়ারা? মনে পড়ে? ভেরি গুড। ফর সাম্যাবস্থার জন্য, তাই না? ভেরি গুড, থ্যাংক ইউ। তো দেখছো তোমাদের সবার যে মনে আছে, তখন আমরা কি লিখতে পারি? তখন এই জিনিসটাকে আমরা সুন্দর মতো লিখতে পারি, K1 ডিভাইড বাই K2 ইকুয়াল টু অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইড বাই নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন কিউব। কেন এইভাবে লিখতে পারি? কারণ ওই যে যেহেতু দুইটা সমান, তো আলটিমেটলি আমরা এই যে আরবি আর আরএফটা কেটে দিতে পারি, কেটে দিলাম, ঠিক আছে? সো তারপর তারপর হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, যে দেখো এটাও একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, দুইটা ধ্রুবকের ভাগফল কি হয়? আরেকটা ধ্রুবক। হ্যাঁ, তখন একটা নতুন ধ্রুবকের আমদানি হয়, কে ইকুয়াল টু এরপর লিখবো অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইড বাই নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন কিউব। সিম্পল কথা। তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া সবাই, যে এখানে যে আমরা কেটা ব্যবহার করতেছি, এখানে সক্রিয় ভর হিসেবে কাকে ব্যবহার করছি বলেন তো? ঘনমাত্রাকে ব্যবহার করছি না? সক্রিয় ভর হিসেবে যেহেতু ঘনমাত্রাকে ব্যবহার করছি, এই জন্য এখানে ছোট্ট করে লিখতে হবে সি। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কেসি, ঠিক আছে? তাহলে সুতরাং আমরা যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেসি কিভাবে কল্পনা করতে পারি দেখেন, এটাই দেখাইলাম। কেসি কল্পনা করতে পারি হচ্ছে উৎপাদ বাই বিক্রিয়ক। সবসময় মনে রাখবেন, যে কোনো মানে বিক্রিয়া হার ধ্রুবক, এটা হিসাব করা হয় হচ্ছে উৎপাদ বাই বিক্রিয়ক। উপরে থাকবে উৎপাদ এবং তাদের মোল সংখ্যা, নিচে থাকবে বিক্রিয়ক এবং তাদের মোল সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, আর এফ আর আরবি কাটা কেন ভাইয়া? এই যে দেখেন এখানে লিখছি সাম্য অবস্থা, মানে দুইটার মান সমান, তো এই কারণে কাটাকাটি চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবে জিনিসটা আসছে। তাহলে চলেন আপনাদেরকে আমি পুরো পৃষ্ঠাটা আরেকবার ওভারভিউ করি। সিম্পল একটা জিনিস, যে মনে করেন আপনার কাছে একটা বিক্রিয়া দেওয়া আছে, তো আপনাকে আগের পৃষ্ঠাতে পড়াইলাম যে হচ্ছে ভরক্রিয়া সূত্র আছে একটা। হ্যাঁ, তাহলে দেখেন সম্মুখ বিক্রিয়ার হার কি করবে? সম্মুখ বিক্রিয়া হচ্ছে সবগুলা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে বা চাপের উপর ডিপেন্ড করবে। আমরা ধরে নিলাম ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, যে আর এফ সমানুপাতিক, মানে ফরওয়ার্ড দিকে যখন চিন্তা করব ওরা দুইজন, আর ব্যাকওয়ার্ড দিকে চিন্তা করলে ও। তাহলে দেখেন, মানে আমরা কি বলতে পারি, নাইট্রোজেনের উপর ডিপেন্ড করে, তিনটা হাইড্রোজেনের উপর ডিপেন্ড করে। আবার এইটাকে একসাথে এভাবে লেখা যায়, নাইট্রোজেন একটা আর হাইড্রোজেন তিনটা। তারপর তাহলে কি লেখা যায়, একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসছে। ঠিক তেমনি আরবি কেও এভাবে সুন্দর মতো লেখা যায়। তো আমরা জানি বিক্রিয়াটা কিভাবে কল্পনা করা হয়, ফরওয়ার্ডের সাপেক্ষে ব্যাকওয়ার্ড। এই জন্য ফরওয়ার্ডটা নিচে, উপরে ব্যাকওয়ার্ডটা সুন্দর মতো ভাগ করে আমরা কি করলাম, এরকম একটা সমীকরণ নিয়ে আসলাম। এখন আমরা জানি সাম্যাবস্থায় কি আর এফ আর আরবি সমান, তাহলে হচ্ছে এই দুইটা ভাগাভাগি করলাম। এখন বাদ থাকলো কে ভাইয়া? K1 বাই K2। বলেন তো ভাইয়া, দুইটা ধ্রুবকের ভাগফল, এটা তো আমরা জানি দুইটা ধ্রুবক, মনে করেন 2 আর 8 ভাগফললে কিন্তু, মানে এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, অ্যান্সারও কিন্তু একটা ধ্রুবকই আসবে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে দুইটা ধ্রুবকের ভাগফলও আরেকটা ধ্রুবক, মানে আমরা ধরে নিছি যে এই K1 বাই K2 হচ্ছে ইকুয়াল টু কে। এই এটা নতুন একটা ধ্রুবক নিয়ে এসেছি, তখন আমাদের নতুন একটা সমীকরণ আসলো এরকম। আর এখানে আমি সি কেন দিছি, কারণ এগুলো ঘনমাত্রা সাপেক্ষে বের করছি তাই। তাহলে একটু খেয়াল করেন, চাপের সাপেক্ষে বের করলে কি হতো, সবগুলো পি হইতো। আর এটাকে এভাবে লেখা যায়, দেখেন এই যে দাঁড়ান জিনিসটাকে আপনাদের একটু বুঝাই। এটাকে আবার এভাবে লেখা যায় যে কেসি ইকুয়াল টু সি অফ অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইড বাই সি অফ N2 সি অফ H2 কিউব। বুঝছেন ব্যাপারগুলা? এই আর কি। হ্যাঁ, না কেটিউর উপর একটা টিক চিহ্ন ভাই, আর কিছুই না। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখো, সি অফ অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইড বাই সি অফ, মানে N2 আর সি অফ, সি মানে বোঝায় কি বলতো? সি মানে বোঝা হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। এই মানে ওই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়, সি দিয়েও কিন্তু ঘনমাত্রা বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলেন তো এই পৃষ্ঠায় যা যা আছে জিনিসগুলো আমরা ঠিক মতো বুঝছি না, আমাদের সামনে আর কি কাজে লাগবে আর কি। হ্যাঁ, K1 বাই K2, K1 সাদিক, K1 বাই K2। হ্যাঁ, K1 বাই K2 ইকুয়াল টু কে, লিখে দিই আরেকবার তারা। আচ্ছা, হ্যাঁ, এখানে যা যা লিখছি সব বুঝছি না, সবাই একটু কষ্ট করে রেসপন্স দিয়ে দিন। আমাদের ম্যাথ করতে গেলে আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, কারণ আমরা বারবার এই জিনিসগুলো করবো। হ্যাঁ, বারবার। আজকে লেকচারের কাজই এটা, হ্যাঁ, যাতে একদম মুখস্থ করাই দিতে পারি। আচ্ছা, তাই চলেন এবার একটু সামনের দিকে যাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাদিক, থ্যাংক ইউ। ওকে, তো চলো এবার একটু সামনের দিকে যাই। ওকে, তো এবার দেখেন, আমরা একটু বেশি সামনে চলে গেছি। দেখেন, আমরা একটা বিক্রিয়া নিয়েছিলাম তাই না? চলুন বিক্রিয়াটি নিয়ে আবার কাজ করি।
মনে করে নিলাম N2 প্লাস 3H2, এটা হয়েছে হচ্ছে 2NH3। ওকে, তো মনে আছে এটা থেকে ভাইয়া কি বের করছিলাম, এটা থেকে ভাইয়া বের করছিলাম Kc ইকুয়াল টু সি অফ অ্যামোনিয়া, ওই যে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, আর পাওয়ার হবে তাদের মোল সংখ্যা, এটা তো আমরা জানি, লিখলাম। ঠিক তেমনি এটার আবার কেপিও বের করতে পারবো না, সেম কেপি মানে হচ্ছে প্রেসারের সাপেক্ষে, তাহলে পি অফ অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইড বাই পি অফ N2 আর পি অফ H2 কিউব। বাস এইটুক পর্যন্ত আমরা বের করে রেখে দিলাম। তোমরা কি কোনো এককালে একটা সূত্রের নাম শুনছো ভাইয়া, ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এরকম একটা সূত্র, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা কিন্তু একটা আদর্শ গ্যাসের সূত্র, হ্যাঁ, এটা কিন্তু শোনার কথা তোমাদের। হ্যাঁ, তো দেখো তাহলে শুধুমাত্র পি ইকুয়াল টু কি হবে, এন বাই ভি আর টি, যেটাকে সুন্দর মতো লেখা হয় সিআরটি, কারণ আমরা তো জানি এন বাই ভি মানে কিন্তু ঘনমাত্রা, তাই না? তাহলে দেখে পি এর জায়গায় আমরা কি লিখতে পারি, সিআরটি লিখতে পারি। ওকে, তো চলো এখন হচ্ছে নতুন একটা কেস করব। পি এর জায়গায় আমরা কি লিখবো, সিআরটি, নিচে লিখবো অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইড বাই সিআরটি, এখানে থাকবে নাইট্রোজেন, ইন্টু সিআরটি, এখানে থাকবে হাইড্রোজেন কিউব। আচ্ছা, তোমাদের কি মনে আছে আশা করি এই জিনিসপত্রগুলো, যে আর দিয়ে কি বোঝায়, আর দিয়ে বোঝায় কিন্তু সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা কিন্তু সবার জন্যই সেম মান। হ্যাঁ, আর এখানে এটার ভ্যালু হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার লিটার। হ্যাঁ, এখানে এখানে এটার ভ্যালু কিন্তু 0.0821, কারণ এখানে আমরা সব লিটার আর অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করব। আর টেম্পারেচার কিন্তু ক্যালভিন তাপমাত্রা, ঠিক আছে, ক্যালভিন তাপমাত্রা, এটা আশা করি মনে আছে। আর যদি কিছু ব্যাপার স্যাপার থাকে যে লিটার মিলিলিটারের মধ্যে প্যাচ লাগায় ফেলাই, তাদের জন্য 1 cc ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 মিলিলিটার, আর 1 dm কিউব ইকুয়াল টু হচ্ছে 1 লিটার, আর 1000 লিটারে হচ্ছে 1 মিটার কিউব, ঠিক আছে। আর চাপের একক যদি বলো 101,325 প্যাসকেল, এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, নাও ডান পাশে পুরো সব নোট দিয়ে দিছি, যাদের দরকার পড়বে তারা সুন্দর মতো এখানে নোটটা লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো তাহলে ভাইয়া এই সমীকরণ থেকে আমরা অ্যাটলিস্ট এটুকু বুঝতেছি যে ঘনমাত্রাকে আর 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 টি কে আলাদা করা যায়। দেখো ঘনমাত্রাকে আর 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 টি কে আলাদা করা যায়, দেখো ইনটু কিভাবে আলাদা করা যায়, দেখো আর টি স্কোয়ার, কারণ আর আর টি কিন্তু কারোর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, আর আর টি কিন্তু কারোর উপর ডিপেন্ড করতেছে না। এখন সিম্পলি দেখো, 1 মিনিট, 1+3, তো দেখো সি স্কোয়ার অ্যামোনিয়া ডিভাইড বাই সি অফ ইন্টু সি অফ H2 কিউব ইন্টু আর টি টু দি পাওয়ার 2 মাইনাস 1+3। আচ্ছা, সবাই একটু কি রিলেট করতে পারতেছি আমরা একটা ছোট্ট জিনিস, দেখেন তো এই জিনিসটাই আসলে কি আমাদের কেসি, এটা হচ্ছে আর টি, আর এটাকে ধরে নিয়ে উপরে ডেল এন। তাহলে ডেল এন মানে কি, এন মানে তো মোল সংখ্যা, তাই না, এন মানে হচ্ছে ডেল এন মানে হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন, মোল সংখ্যার পরিবর্তন ইকুয়াল টু কি, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, বিক্রিয়কের মোল। দেখেন সূত্র প্রুফ হয়ে গেছে। জিনিসটা আমি আরেকবার বলি, মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ সবাই ঠান্ডা মাথায় শুনেন, তাহলেই হবে। দেখেন আমার কাছে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়ার কেসি মানে কি ঘনমাত্রা সাপেক্ষে বের করা, আর কেপি মানে কি চাপের সাপেক্ষে বের করা। তো আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পি ইকুয়াল টু কি হবে ভাইয়া, এন বাই ভি আর টি। তো পি ইকুয়াল টু লেখা যায় সিআরটি, কারণ আমরা জানি এন বাই ভি মানে হচ্ছে সি। হ্যাঁ, এটা তো আমরা একটু আগে পড়লাম। তো দেখেন পি এর জায়গায় আমরা কি লিখতে পারি, সিআরটি সিআরটি সিআরটি। এখন খেয়াল করেন আর আর টি তো আসলে কারোর উপরে ডিপেন্ড করে না, কারণ এটা সমগ্র জায়গায় সবসময় সমানই থাকবে। তো এই জন্য ওই দুটাকে আলাদা করে ফেলছি, আর এই যে ওদেরকে ওদের ঘনমাত্রাটা দিয়ে দিছি। তাহলে দেখেন আর আর টি এখানে স্কোয়ার আসলো, এখানে এখানে পাওয়ার একটা 1 ছিল আর এখানে 3 ছিল। তো সুন্দর মতো ওদেরকে বের করলাম, বের করে দেখেন আর আর টি কি আসলো, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, এটা তো আমরা জানি। তো দেখেন এখানে উৎপাদে মোল কয়টা আছে, 2টা, বিক্রিয়কে কয়টা আছে, 1 আর 3, 4টা। সো সবসময় মনে রাখবেন ডেল এন মানে হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন, মানে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। তাহলে আমরা একটা নতুন সূত্র পাইলাম, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে।
এই সূত্রটা কাজে লাগে আমরা কনভার্সন গুলা করবো ম্যাথের। হ্যাঁ, ম্যাথে যত ধরনের কনভার্সন আছে এগুলা সলভ করবো আমরা ইনশাল্লাহ। আর এই পাশে হচ্ছে ভাই আপনাদের ভ্যালু দিয়ে দিছি, আর এর ভ্যালু কোনটা বসাবেন, টি এর ভ্যালু কোনটা, সিসিটিসি এগুলাকে কি বলা হয়, সব কনভার্সন গুলো ভাইয়া এখানে দিয়ে দিছি। তো এখানে আশা করি আর মানে প্যারা খাওয়ার মতো কোনো রিজন ইনশাল্লাহ নাই। তো বলেন তো ভাইয়া, এই প্রমাণটা আমরা সবাই বুঝতে পারছি, মানে কনভার্সনটা এবং ডান পাশে যা যা লিখছি এগুলো আপনারা লিখে ফেলছেন আশা করি। সো আশা করি আপনারা এগুলো সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছেন। হ্যাঁ, এই প্রমাণ সহ দেওয়ার একটাই রিজন, যাতে হচ্ছে আপনাদের মানে বিশ্বাস হয় যে না জিনিসটা আসলে সমান। হ্যাঁ, সবাই একটু ফিডব্যাকটা জানাই দেন ভাইয়াকে কষ্ট করে চ্যাট বক্সে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, সবাই তাহলে বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো চলেন একটু সামনের দিকে যাই। আচ্ছা, এখানে একটু কষ্ট করে খেয়াল করে দেখেন, কেপি আর কেসির একক, এটা না একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। কন্ট্রোভার্সিয়াল টপিক বলতে কি, আপনাদের ছোট্ট করে একটা জিনিস বলি, আপনাদের বইতে লেখা থাকবে অনেক জায়গায় যে কেপি কেসির একক নাই। কেপি কেসির একক হচ্ছে কি, মনে করেন কোনো কোনো বইতে দিছে, কোনো কোনো বইতে দেয় নাই। আসলেও এটার একক আছে কিনা এটাও একটু কন্ট্রোভার্সিয়াল, মানে সত্যি বলতে এটার একক অ্যাকচুয়ালি নাই। যদি তুমি লেফট সাইড কল্পনা করো আর যদি রাইট সাইড কল্পনা করো তাহলে একক আছে। হ্যাঁ, মানে এখানে একটা কন্ট্রোভার্সিয়াল আছে। সো আমরা কি করবো জানেন, আমরা একক সহটাই পড়বো। যদি প্রশ্ন দেওয়া থাকে একক, তাহলে একক কাউন্ট করব, যদি দেওয়া না থাকে তাহলে কাউন্ট করব না, সিম্পল কথা। ঠিক আছে, একক দেওয়া থাকলে কাউন্ট করবো, নাহলে কাউন্ট করবো না প্রশ্নে আর কি। হ্যাঁ, আর পারতপক্ষে একক দিব না, সহজ কথা। প্রশ্ন না দেওয়া থাকলে একক দিব না। তো তারপরে এককটা একটু শিখাই, দেখেন আপনাদেরকে। এই দেখেন এখানে সি আছে, সি মানে কিন্তু ঘনমাত্রা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইয়ের কথাই বলতেছি, সৃজনশীলের কথাই বলতেছি ধ্রুব ভাইয়া, বুঝছো? মানে এককের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। হ্যাঁ, কেপি কেসি এর একক কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে নাই, কিন্তু মানে কোনো কোনো বইতে দিছে। এটার রিজন হচ্ছে একটা আপনাদের বলি, দেখেন মনে পড়ে কে সিটা কি ছিল, K1/K2 ইকুয়াল টু অ্যামোনিয়ার ঘনমাত্রা স্কোয়ার ডিভাইড বাই নাইট্রোজেনের ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রা কিউব, মনে পড়ে? আপনারা চিন্তা করেন এই লেফট সাইডে কিন্তু একক নাই, খেয়াল করছেন? একক নাই, কারণ দুইটা উপরেও একটা ধ্রুবক নিচেও একটা ধ্রুবক, কাটাকাটি চলে যাওয়ার কথা। ঠিক আছে, অনুপাত্য জিনিসটা কেমনে থাকবে? কিন্তু এই সাইডটা একটু খেয়াল করেন, এই সাইডে আবার চিন্তা করেন, ঘনমাত্রা একক কি, মনে করেন সি স্কোয়ার, এখানে একক মানে ঘনমাত্রা একক তো ইয়া এটা কি বলে, মোলার, মোল পার লিটার, মোলার স্কোয়ার, আর নিচে দেখেন মোলার টু দি পাওয়ার 4, তাহলে একক চলে আসলো না? বুঝছেন ব্যাপারটা? মানে অনেক বইতে রাইট সাইড কল্পনা করছে, অনেক বইতে লেফট সাইড কল্পনা করছে, এই আর কি, নাথিং এলস। তো আপনাদের যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে অ্যান্সার করবেন, আর না থাকলে করবেন না। ক্লিয়ার আপনারা? হুম, এক্স্যাক্টলি, এটা প্যারাডক্স, এই কারণেই বলতেছি। মানে অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজে গেলে এগুলো একক হিসাব করা লাগবে না। হ্যাঁ, এই তো আপনাদের ব্যাখ্যা সহ দিলাম। সি মানে হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা একক কি ভাইয়া দেখো তো, মোল পার লিটার। হ্যাঁ, মোল পার লিটার, এই গেল। আর পি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার। কিছু একটা ঝামেলা করছে, না ধ্রুব আসলে কিছু একটা ঝামেলা করে নাই। জিনিসটা আসলে কেমন, বাস্তবে বলতে গেলে এদের একক আছে। মানে তুমি যখন হায়ার লেভেলে পড়বা তখন তারা এককটা আর দেয় না, কেন দেয় না জানো? মানটা এত ছোট আসে যে একক দেওয়া না দেওয়া কোনো ব্যাপার নাই আসলে। হ্যাঁ, ধ্রুবক তো মানে এটা আলটিমেটলি কাটাকাটি চলেই যায়। হ্যাঁ, মানটা দেওয়ার প্রয়োজন পড়ে না, এই হলো ঘটনা। আচ্ছা, তো দেখো এই কেসির ভ্যালু হচ্ছে, এই যে কেসির একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, আর কেপির একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন। তো যদি ছোট্ট করে তোমাদেরকে একটু বোঝাই, দেখো N2 প্লাস 3H2, একটু আগে যেটা দেখালাম 2 অ্যামোনিয়া। দেখেন তো এটা ডেলেন কত, উৎপাদে হচ্ছে 2 মাইনাস বিক্রিয়কে হচ্ছে 1 প্লাস 3 ইকুয়াল টু কত হয় দেখো, -2। ঠিক আছে, তাহলে ওর কেসির একক কি হবে, মোল পার লিটার টু দি পাওয়ার -2 বা মোলার -2। দেখছো মিলছে যে, এটা টোকে করাইলাম। আর কেপির একক কি হবে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। বুঝছো ভাই ব্যাপারটা? এই একক নিয়ে প্যারা খাওয়ার ঝামেলার দরকার নেই। ঠিক আছে, যদি প্যারা লাগে একক দিবা না, একদম সহজ কথা। প্যারা লাগলে একক দিবা না। একক নিয়ে ঝামেলার কোনো রিজন নাই। এই তাও কিছু কিছু টিচার থাকে আর কি যারা প্যারা দেয়, এই কারণে ভাইয়া দিছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি বুঝছি না কখন কেমনে কি একক বসাবো। হুম, আশা করি আমরা সবাই বুঝছি কখন কেমনে কি এককটা বসাবো। তো চলেন আমরা এই পলের অ্যান্সারটা একটু করে দিই, সবাই ট্রাই করেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য 30 সেকেন্ড টাইম, পোলটা লঞ্চ হইতেছে। হঠাৎ করে হ্যাং করলো কেন, 1 মিনিট। হ্যাঁ, পোলটা লঞ্চ হয়ে গেছে। হ্যাঁ,
তারা একটু কষ্ট করে ভোট দিন, ঠিক আছে? একটু বুঝে শুনে বুদ্ধি খাটায় অ্যান্সার দিন, হ্যাঁ? আচ্ছা, 30 সেকেন্ড হয়ে গেছে, বাকিরা ভোট দেওয়া বাকি আছে, আপনারা দেন, দিতে থাকেন জলদি জলদি। আমি 1 মিনিট রাখলাম তাহলে, হ্যাঁ? একটু বুঝে শুনে দিন কষ্ট করে। আচ্ছা, তাহলে 1 মিনিট হচ্ছে আমাদের শেষ। সো পোলটা অফ করতেছি। দেখেন, শেয়ার রেজাল্ট দিলাম, 63% মানুষ হচ্ছেন আপনারা পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। দেখেন জিনিসগুলো আসলে কিভাবে হয়। ফার্স্ট অফ অল বলছিলাম যে ডেলেন বের করতে। ডেলেন হচ্ছে, দেখেন উৎপাদে কয়টা আছে? 2টা। বিক্রয়কে কয়টা আছে? 1টা প্লাস 1টা, মানে হচ্ছে 0টা। তাহলে কেপি এর একক কি হবে? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 0, মানে নো ইউনিট, একক নাই। তাহলে অ্যান্সার এটা। এবার বুঝছেন আসলে একক কাদের নাই? যাদের মোল সংখ্যা সমান। বুঝছেন তো সিম্পল জিনিসটা? এই বইয়ে আর কি ধরে নিছে যে সবার তো মোল সংখ্যা কাছাকাছি হয়, সো আলটিমেটলি ধরবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু একক থাকে। তো সবাই দেখেন যে কেপির একক যে না, এটা আমরা সবাই বুঝতে পারছি। একটু চ্যাট বক্সে ভাইকে জানান তো কষ্ট করে। হুম, হ্যাঁ, গুড, ভেরি গুড। সবাই একটু রেসপন্স দিন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, 1 কিভাবে হয়? 1 না তো, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 0 মানে তো 1, মানে কোনো একক নাই। হ্যাঁ, একক নাই, ঠিক আছে? এই মাহি একটু হিসাব করে দেখো। আচ্ছা, ভেরি গুড। সো চলো একটু সামনের দিকে আসি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রাফগুলা। হ্যাঁ, এই গ্রাফগুলো সোজা। আমরা তো সাম্যাবস্থা পড়ছি, সো সাম্যাবস্থা নিয়ে আমাদের প্যারা নাই। গ্রাফটা দেখেন, আমরা তো জানি কে, কে ইকুয়াল টু কি? উপরে হচ্ছে উৎপাদ আর নিচে হচ্ছে বিক্রিয়ক। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ মাহি। উপরে হচ্ছে উৎপাদ, নিচে হচ্ছে বিক্রিয়ক। মানে উৎপাদ মানে কিন্তু প্রোডাক্ট, আর বিক্রিয়ক মানে কিন্তু রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ, আমি লিখে দিই, উতে হচ্ছে উৎপাদ, মানে হচ্ছে কি বলে, প্রোডাক্ট। আর বিতে হচ্ছে বিক্রিয়ক, মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে? এরকম জিনিসটা সিম্পল। তো একটু খেয়াল করে দেখেন, এখানে 3টা কেস দেওয়া আছে। তো 3টা কেস প্রথম থেকে শুরু করি। কে ইকুয়াল টু 1 যদি হয়, আপনারা সবাই জানেন উপরে কে থাকে আসলে শুরুতে? উপরে থাকে হচ্ছে বিক্রিয়ক, মানে হচ্ছে মানে যেটা রিঅ্যাক্ট্যান্ট। আর 0 থেকে শুরু হয় যেটা উৎপাদ বা প্রোডাক্ট। তার আগে এগুলো একটু মার্ক করে নিন, রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক, আর এখানে প্রোডাক্ট বা উৎপাদ। তারপর হচ্ছে এটাও রিঅ্যাক্ট্যান্ট বাই বিক্রিয়ক, আর এখানে হচ্ছে প্রোডাক্ট বাই উৎপাদ, ঠিক আছে? তো দেখেন এখানে সমান সমান মানে হচ্ছে, দেখেন সময়ের সাথে সাথে বিক্রিয়কটা কমতেছে আর উৎপাদটা বাড়তেছে, কিন্তু এক সময় সমান হয়ে গেছে। ওকে, এরকম। এখানে দেখেন, এখানে কি হয়েছে? বিক্রিয়কটা কমতেছে, উৎপাদটা বাড়তেছে, এরকম। এখানে কি হয়েছে দেখেন, বিক্রিয়ক কমতেছে, উৎপাদও বাড়তেছে, বাট এরকম। এই 3 ধরনের গ্রাফ হইতে পারে, ঠিক আছে? বাকি কেসটা আপনাদের আগের ক্লাসেই বোঝানো হয়েছিল, তাই না ভাইয়া? ওই যে সাম্য অবস্থার ব্যাপারটা, যে যখন এই যে এরকম সমান বা সমান্তরালের একটা যে ব্যাপারটা থাকে, এটার পরে কি শুরু হয় আসলে? সাম্য অবস্থা শুরু হয়, ঠিক আছে? এটার পরে আসলে সাম্য অবস্থা শুরু হয়। ওইটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একটু খেয়াল করে দেখেন, যখন আমার কে ইকুয়াল টু 1, মানে কি উৎপাদ আর বিক্রিয়ক একদমই সমান, তখন আসলে কি হয় দেখেন, ওরা মিলে যায়। যখন দেখেন উৎপাদটা বেশি, দেখেন উৎপাদটা উপরে আর বিক্রিয়কটা দেখেন নিচে। আর এখানে খেয়াল করেন, এখানে তো, আর এখানে দেখেন উৎপাদটা, মানে এখানে বিক্রিয়কটা উপরে, উৎপাদটা নিচে। এই এই 3 ধরনের গ্রাফ আপনার হইতে পারে। তা আপনাদের মোটামুটি যদি বলে উৎপাদ বেশি কম সমান বললে, এরকম মোটামুটি গ্রাফ এঁকে দিতে পারবো না সাম্যাবস্থার? একটু চ্যাট বক্সে জানান তো কষ্ট করে আপনারা সবাই। আচ্ছা, গুড, ভেরি গুড। ইনশাল্লাহ তাহলে পারবো আমরা, তাই না ভাইয়ারা? গুড, ভেরি গুড। আচ্ছা,
থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে সুন্দর মতো শোনার জন্য। আচ্ছা, তো চলেন একটু সামনের দিকে আমরা যাই। এখন খুব মনোযোগ দিতে হবে ভাইয়া, বুঝছেন? এখন আমরা যেটা পড়বো এটাই আমাদের সবচেয়ে মানে বিশাল বেসিক আর কি বলতে পারেন। হ্যাঁ, এই বেসিক দিয়ে একদম অ্যাডমিশনের আগ পর্যন্ত সবকিছু সলভ করা যাবে ইনশাল্লাহ। তো এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইয়ের কথাগুলো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আচ্ছা দেখেন ভাইয়া লিখতেছি, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এটা উৎপন্ন করলো হচ্ছে 2 অ্যামোনিয়া। হ্যাঁ, এখানে কয়েকটা কথা লিখবো, শুরু, তারপর লিখবো হচ্ছে সাম্যাবস্থা। ঠিক আছে, শুরু, সাম্যাবস্থা। সাম্যাবস্থার দুইটা পার্ট, একটা লিখবো হচ্ছে ক্ষয়, আর এটা লিখবো হচ্ছে অবশিষ্ট। ঠিক আছে, এই দুইটা। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের কাজ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, মনে করেন শুরুতে নাইট্রোজেন আছে এ মোল। ঠিক আছে, শুরুতে নাইট্রোজেন আছে এ মোল, হাইড্রোজেন আছে হচ্ছে বি মোল। হ্যাঁ অবশ্যই আমি দেখতেছি। আর অ্যামোনিয়া আছে 0 মোল। হ্যাঁ অবশ্যই একটু বড় করে লিখতেছি, মানে একটু ছোট করে কেন লিখছি জানো, যে আমাদের অনেক বিশাল অনেক কিছু লিখতে হবে, তো একটু ভাইয়ের কথাটা মনোযোগ দিয়ে শুনো। একটা রিজনে লিখতেছি, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনি ভাইয়া, হ্যাঁ কষ্ট করে। দেখো, শুরুতে নাইট্রোজেন দিছি এ মোল, হাইড্রোজেন দিছি বি মোল, অ্যামোনিয়া 0। কারণ কি, আমরা ধরে নেই শুরুতে উৎপাদ 0, শুরুতে উৎপাদ থাকে না, তাই না? উৎপাদ 0 ধরে নিই, যদি বলা না থাকে আর কি। আচ্ছা, তো এবার আপনাদেরকে আরেকটা কেস দেখাই, দেখেন নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এদের অনুপাতগুলো একটু খেয়াল করেন। এদের অনুপাতগুলা কত? এর অনুপাত কিন্তু 1, এর অনুপাত দেখেন 3, এর অনুপাত দেখেন 2, তাই তো? এর অনুপাত 2। তাহলে যদি আমি ধরি, চিন্তা করে দেখেন, যদি আমি ধরি ওর থেকে এক্স মোল চলে যায়, তাহলে ওর থেকে কতটুক যাবে? 3x মোল যাবে। আর ওর মধ্যে কতটুক ঢুকবে? 2x মোল ঢুকবে। কেন? কারণ ও বিক্রিয়ক, ও বিক্রিয়ক, ও কিন্তু উৎপাদ। তাহলে উৎপাদ সময়ের সাথে সাথে বাড়বে, আর বিক্রিয়ক সময়ের সাথে সাথে কমবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি আবারও বলি, তাদের অনুপাতের উপর ডিপেন্ড করে তারা ক্ষয় হয় বা গেইন হয়। তো দেখেন, নাইট্রোজেন হচ্ছে 1 অনুপাত, তাই ধরে নিলাম এক্স। হাইড্রোজেন হচ্ছে 3 অনুপাত, তাহলে 3x। অ্যামোনিয়া হচ্ছে 2 অনুপাত, তাই 2x। আর আমরা তো আগেও পড়ছি বিক্রিয়া হারের ব্যাপার স্যাপারগুলা, যে বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস, উৎপাদের ক্ষেত্রে প্লাস। ঠিক আছে, তাহলে চলেন লিখি। এদের অনুপাতের জন্য ধরে নিই ও এক্স পরিমাণ ক্ষয় হয়, ও হচ্ছে কতটুক, -3x পরিমাণ ক্ষয় হয়, সরি আমি ওয়াই লিখে ফেলছি। আর ওর মধ্যে +2x পরিমাণ ঢুকে, তাহলে অবশিষ্ট কতটুক থাকলো? তাহলে অবশিষ্ট থাকলো হচ্ছে ভাইয়া a-x, ওর হচ্ছে b-3x, আর ওর মধ্যে হচ্ছে শুধু 2x। ওকে, সিম্পল ঘটনা। এ ছিল, এক্স ক্ষয় হয়েছে, আছে হইলো a-x। বি ছিল, যারা এটা আবার স্কোয়ার মনে হবে, বি ছিল 3x ক্ষয় হয়েছে, হয়েছে b-3x। 0 ছিল, 2x ঢুকছে, +2x। সিম্পল। এখন তাহলে একটা কথা লিখি, সুতরাং সাম্যাবস্থায় মোট মোল, মোট মোল, মোট মোল কার কার আছে দেখো তো। সাম্যাবস্থা আছে কি, a-x, এটা আছে কি নাইট্রোজেন, প্লাস b-3x, এটা আছে কি ভাইয়া হাইড্রোজেন, প্লাস 2x, এটা আছে কি অ্যামোনিয়া। টোটাল কাউন্ট করলে আসবে হচ্ছে a প্লাস b মাইনাস 2x, এত মোল। ঠিক আছে, এত মোল। এবার আরো মজার কয়েকটা কাজ করব, চলেন দেখি। ধরি পাত্রের আয়তন ইকুয়াল টু ভি লিটার, হ্যাঁ ভি লিটার, আর পাত্রের মোট চাপ, পাত্রে মোট চাপ ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার। তাহলে আমরা যা যা এখন কাউন্ট করব সব সাম্যাবস্থায়, ঠিক আছে? সুতরাং সাম্যাবস্থায়, ঠিক আছে, দেখেন ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে দেখেন, সাম্যাবস্থায় আমরা কি করব? নাইট্রোজেনের ঘনমাত্রা, যে কোনো কিছু ঘনমাত্রা ইকুয়াল টু কি, মোল ডিভাইডেড বাই আয়তন, সিম্পল। তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে? হাইড্রোজেনের ঘনমাত্রা হবে b-3x ডিভাইড বাই v
তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা কত হবে? অ্যামোনিয়ার ঘনমাত্রা হবে হচ্ছে 2x ডিভাইড বাই ভি। সিম্পল জিনিস, এই যে এই সিম্পল জিনিসটা হবে। তাহলে সুতরাং আমাদের কেসি কোনটা হবে? কেসি কেসি তো জানি, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। ঠিক আছে, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। তো খেয়াল করো, আমরা যদি এর মানগুলো বসাই দিই, 2x ডিভাইড বাই ভি স্কোয়ার ভাগ a মাইনাস এক্স ডিভাইড বাই ভি ইন্টু ভি মাইনাস 3x ডিভাইড বাই ভি কিউব। শেষ। এভাবে করে আমরা কেসি বের করতে পারবো যদি আমাদের কাছে এক্স এর ভ্যালু থাকে, ভি এর ভ্যালু থাকে। ঠিক আছে, বের করতে পারবো। জাস্ট বেসিক গুলো দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, কোনটা থাকলে কি বের করতে পারবো। এবার দেখেন, আমরা বলতে পারি সুতরাং সাম্যাবস্থায় ভাই বলেন তো আমরা বের করতে পারবো না এক্স অফ এ এর আংশিক চাপ, না ডিরেক্টলি পি এর আংশিক চাপে বের করে দেখেন। পি অফ এন টু, নাইট্রোজেন আংশিক চাপ কি হবে? নাইট্রোজেনের মোল ডিভাইডেড বাই মোট মোল ইন্টু মোট চাপ। পড়ছিলাম না, আংশিক ভগ্নাংশ ইন্টু মোট চাপ, সিম্পল। তারপর দেখো পি অফ হাইড্রোজেন ইকুয়াল টু তাহলে কি হবে? বি মাইনাস 3x ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস 2x ইন্টু পি। আর পি অফ অ্যামোনিয়া কি হবে? সিম্পল, 2x ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস 2x ইন্টু পি। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগায় আমরা তাহলে কেপিটা কি লিখতে পারি? সেম, উৎপাদের চাপ বাই বিক্রিয়কের চাপ। তাহলে জাস্ট ভ্যালুগুলো যদি বসা যাও, যে 2x ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস 2x ইন্টু পি হোল স্কোয়ার ডিভাইড বাই a minus x divided by a plus b minus 2x into p into b minus 3x a plus b minus 2x into p whole cube। শেষ। এইখানে এবার কি আপনারা বুঝছেন যে আমি ছোট করে কেন লিখছিলাম? যাতে পুরা কেপি কেসি এর এই পুরা বেসিকটা আমি একটা পৃষ্ঠায় সুন্দর মতো পড়াইতে পারি। ওকে, তো আমি পুরাটা আরেকবার বলবো, আপনারা একটু 1 মিনিট রেস্ট নেন, আগে দেখেন 1 মিনিট কি কি লিখছি। ঠান্ডা মাথায় পুরোটা 1 মিনিট দেখেন। ওকে, ঠান্ডা মাথায় পুরোটা 1 মিনিট দেখেন। ওকে, ঠান্ডা মাথায় পুরোটা 1 মিনিট দেখেন। সব বলবো, কোনো প্যারা নেই। হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু দেখেন, আমি পুরোটা আরেকবার রিপিট করব, অসুবিধা নেই। আচ্ছা, পুরোটা দেখেন, কোনো সমস্যা নেই, পুরোটা আবার রিপিট করবো। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখেন আপনারা। কেপি কেসি ওই যে কে থেকে আসছে, বিক্রিয়া হার ধ্রুবক নীলা। ঠান্ডা মাথায় দেখেন, আশা করি দেখছেন আপনারা। হ্যাঁ, এখন তাহলে আপনাদেরকে একটু ব্যাখ্যা করি জিনিসগুলা, আসলে জিনিসগুলো কোত্থেকে কি কিভাবে আসছে। 1 মিনিট আপনাদের জন্য পেনটা চেঞ্জ করি। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। আপনার কাছে মনে করেন নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া ছিল। তো ধরে নিছি শুরুতে নাইট্রোজেন ছিল এ মোল, হাইড্রোজেন বি মোল, আর অক্সিজেন শূন্য, কারণ সরি অ্যামোনিয়া হচ্ছে শূন্য, কারণ শুরুতে উৎপাদ শূন্য ধরে নিছি। আর আমরা এখানে দেখাইলাম নাইট্রোজেন বিক্রিয়ক, হাইড্রোজেনও বিক্রিয়ক, আর অ্যামোনিয়া হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়ক হচ্ছে ক্ষয় হবে, হ্যাঁ, আর উৎপাদ হচ্ছে বাড়তে থাকবে। তাহলে এটা কিভাবে ক্ষয় হবে এবং কিভাবে বাড়বে? তাদের অনুপাত অনুযায়ী। নাইট্রোজেন 1 অনুপাত, হাইড্রোজেন 3 অনুপাত, অ্যামোনিয়া 2 অনুপাত। তাহলে নাইট্রোজেন এক্স মোল ক্ষয় হইলে হাইড্রোজেন 3x মোল ক্ষয় হবে, আর অ্যামোনিয়া 2x মোল জমা হবে। সিম্পল। তো দেখেন, ক্ষয় হয়েছে কতটুক? এক্স, এটা 3x আর এটা 2x জমা হয়েছে। তাহলে অবশিষ্ট কতটুক আছে? এ থেকে এক্স বাদ দিলাম, এখানে বি থেকে 3x বাদ দিলাম, এখানে 0-এর সাথে 2x যোগ করলাম। তাহলে সাম্য অবস্থায় কি ওরা তিনজনই আছে না? এই জন্য সাম্য অবস্থার মোট মোলটা হচ্ছে এই তিনজনের মোলের যোগফল। ঠিক আছে, এই তিনজনের মোলের যোগফল। তাহলে দেখেন, নাইট্রোজেনের মোল প্লাস হাইড্রোজেনের মোল প্লাস অ্যামোনিয়ার মোল, তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থায় মোট মোল। তাহলে দেখেন আমরা কি বের করলাম? সাম্য অবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা হচ্ছে কি? ওর মোল ডিভাইড বাই ওর আয়তন। হাইড্রোজেনেরটা হচ্ছে ওর মোল ডিভাইড বাই ওর আয়তন। অ্যামোনিয়া হচ্ছে ওর মোল ডিভাইড বাই ওর আয়তন। এভাবে কেসিটা বের করে ফেলবো।
কেপি বের করতে হলে আংশিক চাপ লাগবে। আংশিক চাপ কি? যারটা বের করবো তার মোল ডিভাইড বাই মোট মোল ইন্টু মোট চাপ। দেখছো, যার মোল ডিভাইড বাই মোট মোল ইন্টু মোট চাপ, যার মোল ডিভাইড বাই মোট মোল ইন্টু মোট চাপ। এভাবে করে কেপিটাও বের করে ফেলবো, সিম্পল। হ্যাঁ নীলা, ওইটার মধ্যে পড়ে। আচ্ছা, সো মোটামুটি আমরা কেপি কেসি রিলেটেড বেসিকটা শিখে ফেলতে পারছি না, যে কিভাবে ক্ষয় হয়, কিভাবে জমা হয়। একটু চ্যাট বক্সে কষ্ট করে সবাই জানান ভাইয়াকে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ। এটা হচ্ছে সবচেয়ে মেইন বেসিকটা আমাদের। হ্যাঁ, টোটাল প্রেশার কনস্ট্যান্ট, হ্যাঁ এক্স্যাক্টলি সুষমা ভাইয়া, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একদম কি বলবো, সেই রকম একটা বেসিক আর কি। হ্যাঁ, আচ্ছা পি কেন ইনটু হয়েছে? মাহি, পি তো সূত্রের গুণ, ওই যে আমরা মোট চাপ পড়ছিলাম আর কি, এটা সূত্র। হ্যাঁ, এটা সূত্রে আমরা পড়ছিলাম। আচ্ছা, তো দেখো এরপরে পৃষ্ঠায় আসো। এখন আমরা একটা জিনিস পড়বো, আলফা। আলফা জিনিসটা কি? তো আলফা জিনিসটা যদি আমাদের পড়তে হয়, তাহলে আমাদের কয়েকটা টপিক বুঝতে হবে। তো চলো আবার একটু লিখি। N2 প্লাস 3H2, এটা থেকে হয়েছে হচ্ছে 2 অ্যামোনিয়া। আবার ছোট করে লিখতেছি কেন, বুঝছো তো? মানে এই পৃষ্ঠা ভরে যাবে এখন। হ্যাঁ, দেখো শুরু, আর এটা লিখবো সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় ক্ষয়, আর হচ্ছে অবশিষ্ট। ঠিক আছে, এই। আচ্ছা, তো এরপর এটাকে যদি আমি স্কিপ করি, আর কয়েকটা কথা লিখতে হবে। দেখেন, এই যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এরকম 3টা টপিক আসবে। আসলো, দেন আরেকটা ছোট্ট টপিক আসবে। হ্যাঁ, তৌফিক। তৌফিক, এটা হচ্ছে সূত্র ভাইয়া, প্রথম লেকচারে প্রথম একদম স্লাইডে ছিল যে নাইট্রোজেনের আংশিক চাপ কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? এটা কিন্তু ভাইয়া সূত্রটা দিয়ে দিছিলাম, উপরে হবে নাইট্রোজেনের মোল, নিচে মোট মোল। হ্যাঁ, একটু মনোযোগ দিও ভাইয়া। দেখো, তাহলে এটা গেল। তাহলে অনুপাতগুলো দেখেন, এটার হচ্ছে 1, এটার হচ্ছে 3, এটার হচ্ছে 2। আচ্ছা, আমরা কি শিখছিলাম? -x, -3x। হ্যাঁ, গুড, ভেরি গুড ভাইয়া, প্লাস 2x। তো খেয়াল করে দেখো, এটা ধরছিলাম এ মোল, এটা ধরছিলাম বি মোল, এটা ধরছিলাম 0। এটা হচ্ছে এক্স ক্ষয় হয়েছে, এখানে 3x ক্ষয় হয়েছে, এখানে 2x যোগ হয়েছে। তো দেখো এটা কি হয়েছে, অবশিষ্ট a মাইনাস এক্স, এটা b মাইনাস 3x, এটা হচ্ছে শুধু 2x গেল। আচ্ছা, তাহলে সেম কাহিনী আমাদের যদি আবার ওই জিনিসটা বের করতে বলে। হ্যাঁ, কোন জিনিসটা বের করতে বলবে? মনে করে বললো সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থায় মোট মোল, তাহলে কি হবে? a মাইনাস এক্স প্লাস বি মাইনাস 3x প্লাস 2x, এরকম সাম্যাবস্থায় মোট মোল। তাহলে টোটাল হবে a প্লাস বি মাইনাস 2x মোল। ওকে, এরকম হবে। আচ্ছা, এখন যে ব্যাপারটা কাজ করতেছে সুন্দর মতো খেয়াল করো, আমরা এখন নতুন একটা টার্মের সাথে পরিচয় হব। আগে বলি এক্সটা কি। এক্সটা হচ্ছে বিয়োজন বা ক্ষয়ের পরিমাণ, ক্ষয়ের পরিমাণ, এটা এতক্ষণ আমরা পড়লাম। এখন আমরা নতুন একটা টার্ম পড়বো, আলফা। আলফা হচ্ছে বিয়োজনের মাত্রা বা ক্ষয়ের মাত্রা, ক্ষয়ের মাত্রা, যেটা পার্সেন্টেজে দেওয়া থাকে। ঠিক আছে, পার্সেন্টেজে দেওয়া থাকে। তো বিয়োজনের মাত্রা বা আলফাটা কিভাবে হিসাব করব? তো চলো জিনিসগুলো আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, আলফাটা সবসময় আমাদের এক মোলে কাউন্ট করব, এক মোল, অথবা পার মোলে হিসাব করব, পার মোলে হিসাব করব। সব লিখে দিচ্ছি, হিসাব করব। ঠিক আছে, সো চলো পার মোলে হিসাব করাটা শিখি আমরা। কিভাবে শিখবো? তো দুইটা কেস আছে আমাদের, বিক্রিয়কের জন্য এক ধরনের কেস, উৎপাদের জন্য হচ্ছে আমাদের আরেক ধরনের কেস। ঠিক আছে, তো লিখি ফর নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয় ভাইয়া বলো তো? এ মোল থেকে, এ মোল থেকে ক্ষয় হয় কতটুকু ভাইয়া? এক্স মোল। তাহলে এক মোল থেকে ক্ষয় হয় কতটুকু? এক্স বাই এ। এটাই হচ্ছে আলফা অফ নাইট্রোজেন, সিম্পল কথা। ঠিক তেমনি দেখো ফর হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? বি মোল থেকে ক্ষয় হয়, বি মোল থেকে ক্ষয় হয় ইকুয়াল টু 3x মোল। তাহলে এক মোল থেকে ক্ষয় হয় কতটুকু?
3x/b, এটা হচ্ছে আলফা অফ হাইড্রোজেন। সিম্পল। এখন উৎপাদের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টা। ফর অ্যামোনিয়া উৎপাদটা আসলে কিসের সাপেক্ষে হিসাব করা হয়? উৎপাদ হচ্ছে সাম্যাবস্থার সাপেক্ষে হিসাব করা হয়, কারণ উৎপাদ তো সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থার সাপেক্ষে। আর এই বিক্রিয়কগুলো হচ্ছে, আমি একটু এখানে লিখি, দাঁড়াও তোমাদের লিখে দিই। বিক্রিয়ক হিসাব করা হবে হচ্ছে আদিমলের সাপেক্ষে, আদিমলের সাপেক্ষে। আর উৎপাদটা হিসাব করা হবে হচ্ছে সাম্যাবস্থায় মোট মলের সাপেক্ষে, সাম্যাবস্থায় মোট মোলের সাপেক্ষে। কেন? কারণ উৎপাদ তো আর ইয়াতে শুরুতে থাকে না, এই কারণে এটা হিসাব করা হয় না আর কি। হ্যাঁ, তো এটা আর এখানে লেখার দরকার নেই। তাহলে দেখেন আমরা কি লিখতে পারি, সাম্যাবস্থায় মোট মোল কতটুক? মোট মোল হচ্ছে a প্লাস বি মাইনাস 2x। এই মোল এ উৎপাদ আছে কতটুক? 2x মোল। তাহলে এক মোলে উৎপাদ আছে কতটুক? 2x বাই a প্লাস বি মাইনাস 2x। এটাই হচ্ছে আবার আলফা অফ অ্যামোনিয়া। সিম্পল। সেম কাহিনী পুরাটা ভাইয়া আরেকবার একটু পড়েন, 1 মিনিট ধরে পড়েন, তারপর ভাইয়া পুরাটা আবার ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? টেনশনের কোনো রিজন নেই, পুরোটা একবার পড়েন, তারপর ভাইয়া ব্যাখ্যা করে দেবো। হুম, ঠান্ডা মাথায় পুরোটা একবার পড়েন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া না না, মাইনাস আর হবে না তো ওই সময় ভাইয়া, লিখে দিছি না ক্ষয় হয়, ক্ষয় লিখলে তো আর মাইনাসটা থাকতেছে না, তাই না ভাইয়া? এরকম আর কি ব্যাপারটা। ওকে, তাহলে তোমরা মোটামুটি সবাই লিখে ফেলছো আশা করি। হুম, ওকে ফাইন। তাহলে চলো তোমাদেরকে আমি হচ্ছে একটু বলি, হ্যাঁ, কেমনে কেমনে এটা কাউন্ট করবো, আশা করি তোমরা পড়ছো। হ্যাঁ, দেখো তো ভাই আরেকবার বলি, আমাদের একটা নতুন টার্ম চলে আসছে এখানে, আলফা। তো দেখো আগের মতোই সব, এ ছিল, বি ছিল 0, এক্স ক্ষয় হয়েছে, 3x ক্ষয় হয়েছে, 2x ঢুকছে, তাহলে অবশিষ্ট আছে a মাইনাস এক্স, বি মাইনাস 3x, আর এখানে 2x। নাইট্রোজেন দেখো 1 মোল, হাইড্রোজেন 3 মোল, অ্যামোনিয়া 2 মোল। তো ওই যে এক্স, 3x, 2x এটা পড়াইছে অলরেডি। তো এক্সটা এখানে কি ভাইয়া? বিয়োজনের মাত্রা, সরি বিয়োজনের পরিমাণ। এক্সটা হচ্ছে বিয়োজন বা ক্ষয়ের পরিমাণ, আলফা হচ্ছে বিয়োজনের মাত্রা বা ক্ষয়ের মাত্রা, মানে উৎপাদের ক্ষেত্রে এটা উৎপাদনের মাত্রা, ঠিক আছে? এই তাহলে 1 মোল বা পার মোলে হিসাব করা হয়। তো দেখো বিক্রিয়কটা হিসাব করা হয় কি আদি মোলের সাপেক্ষে, উৎপাদটা হিসাব করা হয় কি সাম্যাবস্থায় মোট মোলের সাপেক্ষে, কারণ উৎপাদ তো সাম্যাবস্থায় থাকে। তো খেয়াল করো সাম্যাবস্থার মোট মোল, এটা আশা করি আমরা এখন ক্লিয়ার হয়ে গেছি যে সাম্যাবস্থায় যতগুলো মোল থাকবে সবগুলো যোগফল, ঠিক আছে? নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া যোগ করলাম। তাহলে দেখেন ফর নাইট্রোজেন, নাইট্রোজেনের যদি হিসাব করি, এ মোল থেকে ক্ষয় হয় কতটুক? এক্স মোল। তাহলে 1 মোল থেকে ক্ষয় হয় কতটুক? এত। আবার হাইড্রোজেনের জন্য বলতে পারি বি মোল থেকে ক্ষয় হয় কতটুক? এত। তাহলে 1 মোল থেকে ক্ষয় হয় কতটুক? এত। শেষ। এটা হচ্ছে হাইড্রোজেনেরটা আর নাইট্রোজেনেরটা। অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে? সাম্যাবস্থায় মোট মোলের সাপেক্ষে, তাহলে মোট মোল এত হইলে উৎপাদ আছে কত? 2x। তাহলে 1 মোলের জন্য কত? এত। তো বলেন মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি না এই জিনিসগুলো? একটু চ্যাট বক্সে ভাইকে জানান কষ্ট করে। হুম, এই 2টা পৃষ্ঠা, পরপর যে 2টা পৃষ্ঠা লিখলাম, এই 2টা পৃষ্ঠা দিয়ে একদম অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আর কোনো টেনশন হবে না তোমাদের। সহজ জিনিস, সিম্পল জিনিস, আমরা না পেঁচালেই হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ মিম, আলফাটা এটাই। হ্যাঁ, আমরা আরো সামনে এক্সাম্পল দেখলে আরো ভালো মতো বুঝে যাবো, কোনো প্যারার কোনো রিজন নাই, একদমই রিজন নেই, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, মনোযোগ দিয়ে দেখো, কয়েকটা ব্যাপার স্যাপার আছে। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখন এখানে কয়েকটা কনসেপ্ট আছে, আমরা হচ্ছে একটা ব্রেক নিই আগে, আমরা হচ্ছে একটা 5 মিনিট ব্রেক নিই। না, স্টেপ স্টেপ মনে রাখা একটু কষ্ট তো অবশ্যই, আমি দেখাই দেবো, সমস্যা নেই। এখন একটা ব্রেক নেই, ব্রেকের মধ্যে এটা রাখে আর কি। হ্যাঁ, এক্স বাই আলফার সমান, এক্স্যাক্টলি মিম। হ্যাঁ, এক্স্যাক্টলি 5 মিনিট ব্রেক। আমরা আবার ইয়া করবো, 11:30টায় শুরু করব।
তো 5 মিনিট ব্রেকে আমি আগের পৃষ্ঠাটা রেখে দিই, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তারপর বলো যা ক্ষয় হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, একটু পরে দেখাবো মিম, টেনশন নেই, আলাদা আলাদা বিক্রিয়ার জন্য আলাদা আলাদা জিনিস দেখাবো, অসুবিধা নেই। তারপর বলো সবাই কি খবর, কেমন আছো সবাই? পড়াশোনা ঠিক মতো হচ্ছে? ঠিক মতো গত সপ্তাহে টানা 2টা কেমিস্ট্রি করছিলাম, আজকে তো এবার তো তাও একটাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে রে ভাইয়া। হ্যাঁ এর আগের সাইডটাও দেখাবো, দাঁড়াও এটা একটু দেখে নাও সবাই। এই যে আর আগের সাইডটা দিয়ে দিই, দাঁড়াও, এই যে নাও দিছি, এটাও দেখো সেসব। তোমরা তাহলে একটু রেস্ট নাও, ভাইয়া একটু পানি টানি খেয়ে আসি। ওকে, এই তো ভাইয়া ভালো চলতেছে। ইন্টার লাইফে ডেইলি কয় ঘন্টা, 3-4 ঘন্টা পড়লেই হয় আসলে ভাইয়া, বুঝছো? চ্যাপ্টারটা খুললে মাথা ঘুরে, হ্যাঁ অনেক বড় চ্যাপ্টার তো সানজিদের, টেনশনের কোনো রিজন নাই, ইনশাল্লাহ ভালো হবে আর কি। মাহি ডাক শোনা যায়, ওটা হচ্ছে আমরাই পালি ভাইয়া, মাহি। এই আচ্ছা, ওকে, তো আমাদের ব্রেক টাইম মোটামুটি আর 1 মিনিট আছে, তারপর মোটামুটি আমরা শুরু করব। তোমাদের কলেজের প্রেশার কেমন যাচ্ছে? ঠিকঠাক? মানে প্রেশার লাগতেছে বেশি কলেজের পড়া? অফলাইনে তো শুরু হইতে দেরি আছে, এই আর কি। কেবিকিসির থেকে বেশি আর কিছু নেই। না রে ভাইয়া কৌশিক, বিশ্বাস করো এটাও মোটামুটি ম্যাক্সিমাম অ্যাডমিশনও বলানো পারে না, সত্যি কথা। এই কলেজ অফ তো হওয়ার কথা না, অনলাইনে চলতেছে না, ফিজিক্যাল ক্লাস মনে হয় না খুলবে, মনে হয় না, কারণ করোনা তো এখন আসলেও যায় নাই, মানুষ তো ছেড়ে দিছে আর সবকিছু, এই আর কি। অনলাইন ক্লাস আসলেও বিরক্তিকর, এটা তো সত্যি, একদম বিশ্বাস করো, সত্যি কথা। এটা চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক না, এই চ্যাপ্টারের টোটাল ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 3টা 4টা, তো আমরা মোটামুটি একটা শেষ করে ফেলছি, বিক্রিয়ার ক্রম, আরেকটা হচ্ছে কেপিকেসি, তারপর পিএইচ বাফার একটা, তারপর হচ্ছে তাপ রসায়ন একটা, 4টা। আর এখন এক্সাম শেষ হয়েছে তাই 1 উইক অফ। আচ্ছা আচ্ছা, এইচএসসি অটোপাস দিবে বলছে ভাই, না না এটা দিবে কিনা এখনো বলে নাই, হ্যাঁ। অটোপাস একটা ব্যাচকে দিছে, সব ব্যাচকে কিন্তু দিবে না, সাবধান, হ্যাঁ। আচ্ছা, সো আমাদের মোটামুটি ফাইনাল এক্সাম কবে হয় এটা ওই যে বলে দিবে, টেনশন নেওয়ার রিজন নেই, হ্যাঁ। তোমরা খালি মনোযোগ দিয়ে পড়ো, যতটুকু পড়বা ততটুকু মনোযোগ দিয়ে পড়ো ভাইয়া,
হুম, এই হ্যাঁ হ্যাঁ মন অবশ্যই করবো না, ইনশাল্লাহ, সমস্যা নেই। হোয়াইট কালারের স্লাইড দিলে কি হয়, ওই চোখে ব্যথা করে, বুঝছো, এই আর কি। তো চলো এবার আমরা সামনের দিকে যাই, আশা করি এগুলো তোমরা দেখছো। এবার 5 মিনিট ব্রেক হচ্ছে আমাদের শেষ, এবার হচ্ছে আমরা আসল জিনিস পড়াশোনা করব। তো চলেন আমরা আমাদের পড়াশোনা শুরু করি। সহজ একটা জিনিসে পড়বো। দেখেন, মনে করেন আমার কাছে দেওয়া ছিল এ থেকে বি হয়েছে কোন একটা জিনিস, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কি হবে, কে কি হবে, মনে করেন কে সি কি হবে, বি ডিভাইড বাই এ। এটা মনে করেন কে সি 1, ঠিক আছে। তাহলে দেখেন বি থেকে যখন এ হবে তখন এটাকে আমরা কি লিখবো, কে সি টু ইকুয়াল টু লিখবো কিন্তু এ ডিভাইডেড বাই বি, যেটাকে আমরা কি লিখতে পারি, কে সি 1 টু দি পাওয়ার -1 লিখতে পারি, উল্টা। হ্যাঁ, এটা কিন্তু লিখতে পারি। দেখো জিনিসপত্রগুলো কি করতেছি। তারপর খেয়াল করো, এটার সাথে যদি আমি এন গুণ দিই, এন এ ইকুয়াল টু এন বি, তখন আমার কেসি 3 কত আসতেছে, মনে করো বি টু দি পাওয়ার এন ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন। তাহলে এটাকে কি লেখা যায় দেখো তো, বি টু দি পাওয়ার বাই এ টু দি পাওয়ার এন, যেটাকে আমরা কি লিখতে পারি, কেসি 1 টু দি পাওয়ার এন। আচ্ছা, এই দুইটা জিনিস দিয়ে আসলে কি বুঝেছি জানো ভাইয়া, কোনো একটা কোনো একটা সমীকরণকে উল্টাইলে সেটা এরকম হয়, কোনো একটা সমীকরণকে উল্টাইলে এটা হয়, মানে একটা সমীকরণ দেওয়া আছে সেটাকে যদি উল্টাই তখন এরকম হয়, আর কোন সমীকরণকে যদি আমরা এন দিয়ে গুণ করি তখন সেটার পাওয়ার হয়ে যায় এন। কনসেপ্টটাকে আমরা একটু একটু বুঝতেছি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই চলেন। পিসিএল 5 থেকে মনে করেন পিসিএল 3 প্লাস সিএল 2 হয়েছে, মনে করেন এটার কেসি এর মান হচ্ছে 5। তো এখন আমি যদি পুরো সমীকরণকে 2 দিয়ে গুণ দিই, 2 PCl5 তারপর 2 PCl3 প্লাস 2Cl2, তাহলে 2 দিয়ে গুণ দিয়েছি যেহেতু, তাহলে আমার নতুন কেসি কত হবে, 5 স্কোয়ার ইকুয়াল টু 25। ঠিক আছে, কনসেপ্টটা কি আপনারা সবাই বুঝছেন? একটু চ্যাট বক্সে জানান তো কনসেপ্টটা বুঝছেন কিনা। হ্যাঁ, জাস্ট কনসেপ্টটা বুঝছেন কিনা, নাথিং এলস, এটা জাস্ট কনসেপ্ট পুরোটা। হ্যাঁ, আচ্ছা, ওকে, ভেরি গুড। সো চলো একটু সামনের দিকে এটার একটা ম্যাথ করি। এই দেখো কি লিখছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে, উল্টাটা বের করতে হবে এবং একটা গুণও আছে। তো চলো কনসেপ্টটা বুঝে বুঝে অঙ্কটা করি। N2 প্লাস 3H2, এটা হয়েছে কি 2 অ্যামোনিয়া। এটার জন্য আমাদের কেপি দেওয়া আছে কত ভাইয়া, 1/27, একক ইউজ করলাম না আর কি। হ্যাঁ, 1/27 দেখো বইটা আসছিল 17-18-তে। তাহলে আমি এরকম বানাইতে হলে এটাকে উল্টাই দিই, চলো। অ্যামোনিয়া, এটা এরকম হয়েছে কি N2 প্লাস 3H2, তখন আমি নতুন একটা কেপি পাবো, কেপি 1, এটা কি পাবো, 1/কেপি ইকুয়াল টু কত পাবো, 27। এখন খেয়াল করো, আমি যদি এই সমীকরণকে 1/3 দিয়ে গুণ করি, 2 অ্যামোনিয়া, এটা থেকে আসছে কি N2 প্লাস 3H2, এটাকে আমরা সুন্দর মতো কি লিখতে পারি, 2/3 অ্যামোনিয়া, এরকম করলে 1/3 N2 প্লাস H2। এটাকে তাহলে এখন কি লিখবো বলেন তো, KP2 ইকুয়াল টু লিখবো কি, KP1 টু দি পাওয়ার 1/3। তাহলে অ্যান্সার কত হবে, 27 টু দি পাওয়ার 1/3, সুতরাং অ্যান্সার হবে 3। ব্যাপারটা কি এখন সবাই ধরতে পারছি, ক্লিয়ার কাট বলেন তো। দেখেন বুয়েটের ম্যাথ একটা সলভ হয়ে গেছে 10-এ 10, খেয়াল করছেন। ইন্টার তো সোজাই, বুয়েটে তো প্রশ্ন কঠিন হয়। সো দেখেন ইজি না জিনিসগুলো, একটু রেসপন্স করেন তো সবাই। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে আশা করি সবার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই কঠিন কঠিন ম্যাথ বা জিনিসগুলো অনেক সোজা। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করেন, সবাই কষ্ট করে। হ্যাঁ, ঠান্ডা মাথায় দেখে সবাই একটু রেসপন্স করেন। একটা ইকুয়েশন দেওয়া ছিল, উল্টাই দিলাম, তাহলে কেপি উল্টাই গেল, একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করলাম, গুণ করলে পাওয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, ওকে, হয়ে গেল, সহজ একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে যাই। আচ্ছা, আচ্ছা, তাহলে চলো আমরা এখন একটু সামনের দিকে যাই। হ্যাঁ, ইয়ে কি আছে, শুভ ভাইয়া বুঝতে পারছো না, আরেকবার বলছিল যে ভাইয়া ওই সময়, এখন আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, থার্ড লাইনে আসলে দেখো আমাকে বের করতে বলছে এটা মিম। হ্যাঁ,
তো আমি যদি 1/3 দিয়ে এই পুরো সমীকরণটাকে গুণ করি তাহলেই তো আমার কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসে। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে, কাঙ্ক্ষিত জিনিস। তাহলে আমি কত দিয়ে গুণ করলাম দেখো তো, 1/3 দিয়ে, তাই না? তাহলে যত দিয়ে গুণ করবো ওইটাই তো পাওয়ার হয়ে যাবে। এটা আমরা পড়ছি না শেষ? এটাই কিন্তু দেখো, এই যে এখানে, হ্যাঁ, এটাই বলছি মিম। হ্যাঁ, তো চলো এবার একটু সামনের দিকে যাই। এই যে তোমাদের একটা পোল কোয়েশ্চেন। আচ্ছা, এই পোল কোয়েশ্চেনটা তোমাদেরকে অ্যান্সার করতে দিব। তার আগে তোমাদেরকে বলি, আশা করি মনে আছে যে কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। তো পোলটা লঞ্চ করতেছি, তোমরা একটু দেখো। নাও, পোলটা লঞ্চ করে দিলাম, তোমরা সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এই 1 মিনিট রাখবো, যে কয়জনে পারো আর কি। হ্যাঁ, এখন কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসবো। এখন হচ্ছে আমরা এতক্ষণ যে থিওরিগুলো পড়ছি সবগুলোর ম্যাথ প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ, তোমরা সবাই একটু করতে থাকো। আচ্ছা, ওকে। সো হচ্ছে আমি পোলটা এখন অফ করতেছি, মানে অনেকে ক্যালকুলেশন করতে হয়তো একটু ঝামেলা হইতেছে। সো যাই হোক, এটা অ্যান্সারটা একটু রং আসছে, সমস্যা নেই ভাইয়া, দেখা দিচ্ছি। হ্যাঁ, টেনশনের কোনো রিজন নেই। দেখেন, আপনাদের সবাইকে দেখাই। একটু মুখী বিক্রিয়া ডেলেন দেওয়া আছে, ডেলেন দেওয়া আছে কত, হাফ। কত তাপমাত্রায় কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে? তার মানে কেপি ইকুয়াল টু হবে 8 কেসি, তাই তো? আর এর মানও দেওয়া আছে 0.0821। তাহলে দেখেন, সূত্র বসাই দেন, এটা হবে 8 কেসি ইকুয়াল টু কেসি, তারপর 0.0821 ইন্টু টেম্পারেচার টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবাই মোটামুটি একটু একটু ভুল করছে, অসুবিধা নেই। এটা কেটে দিলাম, বাকি এই পাশ ওই পাশ করলাম ভাইয়া। তাহলে টি কিন্তু আসবে আমার 779.5 কেলভিন। হ্যাঁ, তাহলে অ্যান্সার কিন্তু আসবে এ। ঠিক আছে, অ্যান্সার কিন্তু আসবে এ। সিম্পল, দেখছেন? আমাদের সবাই পেরে গেছে। আশা করি আমরা ম্যাথগুলো বসাইতে পারবো। হ্যাঁ, তো চলেন এবার আমরা একটু ম্যাথের দিকে যাই। দেখেন কি কি লেখা আছে। 2 লিটার পাত্রে 12 গ্রাম হাইড্রোজেন 140 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে সাম্যাবস্থায় 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে। সাম্য ধ্রুবক কত? সাম্য ধ্রুবক মানে কেপিকেসি আর কি, সহজ কথা, যেটা ইচ্ছা বাইর করবো, একটা বাইর করলেই হয়। তো দেখো ভাইয়া, যেটা পড়াইছিলাম মনে পড়ে? শুরু, তারপর ক্ষয়, তারপর ওই যে অবশিষ্ট, আর এই দুইটাই কিসে? সাম্যাবস্থায়। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন, এটা কি পড়েছিলাম? এ মোল, এটা পড়েছিলাম বি মোল, এটা পড়েছিলাম 0, এটা এক্স গেছে, 3x গেছে, 2x আসছে, তাহলে অবশিষ্ট হইলো a মাইনাস এক্স, এটা b মাইনাস 3x, এটা হচ্ছে 2x। তারপর ভাইয়া কি বলছিলাম, যতটুক মনে আছে কিনা জানি না, দেখেন নাইট্রোজেনের ঘনমাত্রা কি হবে? a মাইনাস এক্স ডিভাইড বাই v। তারপর হাইড্রোজেনের ঘনমাত্রা কি হবে? হাইড্রোজেনের ঘনমাত্রা হবে হচ্ছে আপনার b মাইনাস 3x ডিভাইড বাই v। আর অ্যামোনিয়ার ঘনমাত্রা হবে হচ্ছে আপনার 2x ডিভাইড বাই v। দেন আমরা কেসি বের করতাম। কেসি কি? উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, দেন হচ্ছে ভ্যালুগুলো বসাই দিতাম। 2x বাই v হোল স্কোয়ার ডিভাইড বাই a মাইনাস এক্স বাই v ইন্টু b মাইনাস 3x বাই v কিউব। বাস, সিম্পল। এখন এই ফর্মুলাতে বসাইতে হলে আমাদের অনেক কিছু জানতে হবে। হ্যাঁ, দেখেন এখন প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে v ইকুয়াল টু 2 লিটার। হুম, এই দেখেন এ ইকুয়াল টু নাইট্রোজেনের মোল। এখন নাইট্রোজেনের মোল কত দেওয়া আছে দেখেন, 140 ডিভাইড বাই নাইট্রোজেন তো 28, তাহলে কত হয়? 5 মোল। তারপর বি দেখেন, বি কার মোল? হাইড্রোজেনের মোল, এটা আছে 12 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত হবে? 6 মোল। তারপর দেখেন, এখানে একটা কথা আছে, সাম্য অবস্থায় 34 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যায়। প্রশ্ন মতে সাম্য অবস্থায় অ্যামোনিয়া কতটুকু পাওয়া যায়? 2x ইকুয়াল টু অ্যামোনিয়া এর মোল ইকুয়াল টু
34 বাই অ্যামোনিয়ার কিন্তু 17, তাহলে কত হয় 2। সুতরাং এক্স এর ভ্যালু কত হয় 1 মোল। এবার দেখেন এ ভি বি এক্স সব জানেন, কেসি বের করতে পারবেন? চ্যাট বক্সে আগে এইটুক লেখেন কষ্ট করে। বুঝছেন ব্যাপারগুলো যে কিভাবে বের করে নিতে হয়? আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে সবাই একটু ক্যালকুলেটরে বসায় ফেলেন কষ্ট করে ভাইয়ারা, দয়া করে, তাহলে শিখে ফেলবো একসাথে আমরা। আমি হচ্ছে অ্যান্সারটা একটু লিখে দিই। সুতরাং কেসি আপনারা মিলিয়ে দেখেন যে আপনাদের সাথে অ্যান্সারটা মিলছে কিনা। 0.148 মোল পার লিটার -2। হ্যাঁ, দেখেন অ্যান্সারটা মিলছে কিনা, আপনারা শুধু মিললে একটা ওয়াই দিয়ে দিন। হ্যাঁ, তাহলে আপনাদের ক্যালকুলেশনটাও শেষ হয়ে যাবে আমার সাথে সাথে, ঠিক আছে? করে ফেলেন কষ্ট করে, সবাই একটু করে ফেলেন, দেখবেন শান্তি লাগবে। গুড, ভেরি গুড, সবাই একটু করে ফেলেন। ঠিক আছে, এক্সামে এক্স্যাক্টলি এভাবে লিখবো। হ্যাঁ, সময় বলছে অবশিষ্ট নিয়ে কেন কাজ করতে হয় ভাইয়া? যেটা চলে গেছে সেটাকে ফেরত আনতে পারবা, নাকি যেটা অবশিষ্ট আছে সেটাকে নিয়ে বাকি কাজ করতে হবে, কোনটা? এই যে অ্যান্সার চলে আসছে আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন, হুম, গুড, ভেরি গুড। তো দেখেন এখানের মধ্যে অ্যান্সার কি কি আছে। হ্যাঁ, গুড, মিলতেছে। সবাই একটু জানান ভাইয়াকে কষ্ট করে, কুইক কুইক ক্যালকুলেশন করে। গুড, ভেরি গুড, গুড। আচ্ছা, তাহলে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি সবাই তাহলে একটু ফিডব্যাকটা দিয়ে দেন। সবাই তাহলে পারবো না আমরা? মাশাআল্লাহ দিলে ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো চলেন এবার সামনের দিকে যাই। আপনারা সবাই লক্ষ্মী এন্ড ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। তো এবার আসি এখানে। এখানে দেখেন এখানে কি কি দেওয়া। শুরু, সবসময় এটা আগে করে ফেলবেন। শুরু সাম্যাবস্থায় ক্ষয় অবশিষ্ট, এটা এ বি 0 -x -3x 2x অবশিষ্ট a - x b - 3x 2x। আচ্ছা, তারপর দেখেন আমরা তো জাস্ট শিখতেছি জিনিসগুলো, সেম কাহিনী আগের মতো। a - x/v, হাইড্রোজেন হচ্ছে b - 3x/v, আর অ্যামোনিয়া হচ্ছে কি 2x/v। সুন্দর করে দেখতে গেলে আমাদের অ্যান্সারটা কেমনে আসবে দেখেন। কেসি ইকুয়াল টু হবে, আমরা তো একটু আগে বলছি, অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইড বাই নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন কিউব। সাম্যাঙ্ক সাম্য ধ্রুবক সবই এক এক জিনিস, ঠিক আছে? সবই এক জিনিস, সবই এক কথা প্রকাশ করে আসলে। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো দেখেন জিনিসগুলোকে আমরা কিভাবে কি অ্যান্সার করব। দেখেন এখানে কি প্রশ্নে এ আর বি এর মোল নিয়ে কিছু বলা আছে? নাইট্রোজেন হাইড্রোজেন বা বিক্রিয়কের আদিমোল দেয়া না থাকলে, আদিমোল দেয়া না থাকলে সমীকরণের সহগকে তাদের মোল ধরবো, সহগকে তাদের আদিমোল ধরবো, ঠিক আছে? দেখো এই যে আরেকটা টাইপ এখানে দেখো, তাহলে দেখো এখানে কিছু দেওয়া নেই, তাহলে এ নাইট্রোজেনের মোল, নাইট্রোজেনের মোল এটা কতটুকু ধরবা 1 মোল। তারপর বি, বি হচ্ছে হাইড্রোজেনের মোল, এটা ধরবা কত 3 মোল, ঠিক আছে? এটা বিক্রিয়কের জন্য। আর উৎপাদেরটা দেওয়া আছে দেখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে 2x ইকুয়াল টু কি অ্যামোনিয়া এর মোল, এটা ইকুয়াল টু কত ভাইয়া দেওয়া আছে 1, তাহলে x ইকুয়াল টু কত আসে 0.5 মোল। আর ভি দেওয়া আছে প্রশ্নে, ভি হচ্ছে 2 লিটার। বলেন কেসি বের করতে পারবো না এবার? মানে এই কেসে যদি দেওয়া না থাকে তখন কিভাবে ধরে নিতে হবে সেটা ভাইয়া লিখে দিছি। হ্যাঁ, এখন পারবো না আমরা সবাই ইনশাল্লাহ? বলেন তো, এখন আশা করি ইনশাল্লাহ সবাই পারবো। তো এটার অ্যান্সারটা আপনাদের আসা উচিত হচ্ছে 2.77
মোল পার লিটার। দেখেন এটা মিলছে কিনা, হ্যাঁ এটা আপনারা করে ফেলেন কুইক, হ্যাঁ দেখেন মিলছে কিনা। কনসেপ্টটা হচ্ছে মেইন থিম, হ্যাঁ কনসেপ্টটা হচ্ছে মেইন থিম, আশা করি পারবো। ভাইয়া তো অ্যাডমিশনের ক্লাস নেই, তো ভাইয়া তো দেখি যে আসলে অ্যাডমিশনে অনেক পোলাপান এগুলো বুঝে না, আপনারা খুব সহজভাবে নিতেছেন দেখে আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ একইভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি এইভাবে করবা ফাতেমা, ভাইয়া যেভাবে লিখে দিচ্ছি সুন্দর মতো বাংলা এইভাবে লিখেই তারপর করবা, স্যারও খুশি হয়ে যাবে, যে বলবে যে না তুমি আসলে বুঝে করছো। হ্যাঁ মিলে গেছে না, গুড, করে ফেলতে থাকো। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আমরা এগুলা করতে পারবো তাই না সবাই? হ্যাঁ ডান, গুড, ভেরি গুড, তাহলে সবাই এটা মোটামুটি করতে পারবো, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। আসেন এটা দেখি এবার কি আসছে বলেন তো, পার্সেন্টেজ। দেখছেন পার্সেন্টেজ চলে আসছে। শৈশব ওইটা শুধু নীতির ব্যবহার, বাম ডানে গেলে কি হবে, হ্যাঁ ভাইয়া ওটা শুধু ব্যবহার, এটা গত আগের লেকচারের হ্যাঁ শুধু ব্যবহার, বামে গেলে কি হয় ডানে গেলে কি হয় ভাইয়া, এগুলো একটু নিজে রিডিং দিও। দেখো তো খেয়াল করো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে হয়েছে হচ্ছে 2 অ্যামোনিয়া। তো ছিল হচ্ছে শুরু, তারপর সাম্যাবস্থা হয়েছে ক্ষয়, আর হচ্ছে অবশিষ্ট সেম কাহিনী, এ বি 0 মাইনাস, সরি -x -3x 2x, তাহলে এটা হবে a - x b - 3x 2x। আচ্ছা খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে কিন্তু এ হচ্ছে নাইট্রোজেনের মোল ইকুয়াল টু কত 2 মোল, তারপর দেখেন বি দেওয়া আছে, বি হচ্ছে হাইড্রোজেনের মোল 4 মোল, ভি দেওয়া আছে 2 লিটার। আচ্ছা এবার খেয়াল করেন কি দিয়ে দিছে, নাইট্রোজেনের 20%, বুঝছেন তো এটা কোনটা দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে আলফা অফ নাইট্রোজেন, আলফা অফ নাইট্রোজেন কি 20%, তাহলে 20/100, ঠিক না পার্সেন্টেজ। তাহলে এটাই আবার আমরা কি পড়ছিলাম x/a, মনে পড়ে, মনে পড়ে এটা যে পড়ছিলাম আমরা, বলেন তো। এই যে দেখেন এখানে দেওয়া আছে হাইড্রোজেন 4 মোল যে, হ্যাঁ এখানে একটু খেয়াল করে দেখো প্রশ্নটা পড়ো, দেখো নাইট্রোজেনের মোল এটা কিন্তু একটু আগে পড়ছিলাম x/a, তাহলে যদি মানটা বসাই তাহলে x/2, তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসবে 0.4 মোল। এবার বলেন বাকিটা আপনারা পারবেন, চ্যাট বক্সে জানান। বাকি সেই নাইট্রোজেনের ঘনমাত্রা বের করে, হাইড্রোজেনের ঘনমাত্রা বের করে, দেন বাকি কাজগুলো করে কেসি বের করতে হবে। বাকিটা পারবেন আপনারা? একটু চ্যাট বক্সে জানান তো কষ্ট করে, এই এক্সট্রা বের করাটাই যা, বাকি কিন্তু সব সেম, ঠিক না? বলেন তো পারবো না ইনশাল্লাহ আমরা? ভেরি গুড, সবাই একটু কষ্ট করে রেসপন্স করেন ভাইয়া, আপনাদের ভরসায় সামনে যাব। হ্যাঁ আপনারা একটু রেসপন্স করেন কষ্ট করে। আচ্ছা গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, তাহলে আমরা সবাই পারবো ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আসি একটু সামনের দিকে, ইসি আরেকবার, হ্যাঁ হ্যাঁ অন্য কোনো বিক্রি আসতে পারে ভাইয়া, কিন্তু মানে এটা সবচেয়ে কঠিন, কারণ দেখো এখানে একটা 1 একটা 3 একটা 2, অন্যান্য বিক্রিয়াগুলো হিসাব করে দেখো 1 1 1 অথবা 2 2 2 এরকম, কিন্তু এরকম পেঁচানো নাই আর কি, এই কারণে ভাই এটাই বারবার দেখাচ্ছি। ইসি, আচ্ছা আরেকবার ইসি অবশ্যই, আচ্ছা এখানে ইসি না দেখে পরেরটাতে দেখাই, দাঁড়াও আরো ভালো বুঝবা, দেখো ইসি এটাতে দেখাই, হাইড্রোজেনের 20%, হ্যাঁ খেয়াল করো সেম কাহিনী, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন কি হয়েছে 2 অ্যামোনিয়া, ঠিক আছে, তাহলে শুরু আর হলো সাম্যাবস্থা, এটার মধ্যে কি আছে ক্ষয় আর অবশিষ্ট, ঠিক আছে। দেখো তাহলে এটা হচ্ছে এ মল, এটা বি মল, এটা 0, এটা এক্স ক্ষয় হয়েছে, এটা 3x ক্ষয় হয়েছে, এটা 2x ঢুকছে, তাহলে এটা হলো a - x, এটা হচ্ছে b - 3x, এটা হচ্ছে 2x। খেয়াল করো ভি হচ্ছে এখানে 2 লিটার, এ হচ্ছে দেওয়া আছে দেখো নাইট্রোজেনের মোল, ঠিক আছে, তাহলে কত হয় 2 মোল, তারপর বি দেওয়া আছে কি ভাইয়া হাইড্রোজেনের মোল, এটা দেওয়া আছে কত 4 মোল। আচ্ছা এবার খেয়াল করো হাইড্রোজেনের 20% বলছে না, তাহলে আলফা অফ হাইড্রোজেন দেওয়া আছে, বলেন তো আলফা অফ হাইড্রোজেন কি, চ্যাট বক্সে লেখান তো ভাইয়ারে, দেখি আপনাদের মনে আছে কিনা। মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, উপরে হবে যে ক্ষয়, নিচে হবে আদিমল, তাই না? উপরে হবে ক্ষয়, নিচে হবে আদিমল, ইকুয়াল টু দেওয়া আছে 20/100, তাই না? ভেরি গুড, দেখছো সিম্পল জিনিস কিন্তু। তাহলে মানটা বসায় দাও 3x/4, তাহলে অ্যান্সার সুন্দর মতো আপনাদের কত আসবে, এটা কিন্তু আপনারা সবাই সুন্দর মতোই পারার কথা ইনশাল্লাহ,
যেটা আপনাদের উপর আমার খুব ভালো ভরসা আছে, সেটা হচ্ছে আসবে এক্স এর ভ্যালু 0.27 মোল। এবার বলেন বাকিটুকু কি পারবেন? একটু চ্যাট বক্সে জানান তো কষ্ট করে, বাকিটুকু পারবেন কিনা একটু কষ্ট করে। দেখছেন এক্সটা বের করা, এখন কি ইসি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা গুড, আশা করি এখন বুঝতে পারছো। সবাই একটু জানান কষ্ট করে। হ্যাঁ, কাউকে বাদ রাখবো না, যাতে এত ভালো মতো প্র্যাকটিস হয়ে যায় আর যাতে করাই না লাগে। হ্যাঁ, সব করে দিব। ওকে, সো এটা গেল, বাকিটা আশা করি পারবো। থ্যাংক ইউ। কৌশিক, এটা আরেকটু দেখো। কৌশিক খেয়াল করো, নাইট্রোজেনের জন্য বা হাইড্রোজেনের জন্য বিক্রিয়কের জন্য মনে আছে কি পড়ছিলাম? ওদের ক্ষয় ডিভাইডেড বাই মোল। দেখেন আলফা অফ নাইট্রোজেন হইলে কি হইতো দেখেন, এক্স বাই এ। কারণ কি, এক্স হইলো ক্ষয় হয়েছে কতটুকু আর এ হইলো আদিমল। হাইড্রোজেনের জন্য দেখেন 3x বাই বি, কারণ ক্ষয় হয়েছে 3x, আছে হচ্ছে বি। এবার বুঝতে পারছো কৌশিক? বাকিটা সেম, বাকিটা যা আছে একদম আগের মতো। হ্যাঁ ভাইয়া, আচ্ছা। তো চলো এবার অ্যামোনিয়ারটা দেখে ফেলাই কুইক কুইক। কৌশিক একটু জানা ভাইয়াকে বুঝছো কিনা। শুরু, এবার হচ্ছে সাম্যাবস্থা, ক্ষয়, অবশিষ্ট। তো দেখো ভাইয়া, এখানে হচ্ছে এ বি জিরো, এখানে হচ্ছে এ মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স। এটাতে কি ছিল, এ মাইনাস এক্স বি মাইনাস থ্রি এক্স আর এটা টু এক্স। আচ্ছা মনে আছে, উৎপাদ দেওয়া থাকলে আমাদের কি করতে হইতো, সাম্য অবস্থায় মোট মোল বের করতে হইতো, তাই না? সাম্য অবস্থায় মোট মোল ইকুয়াল টু এ মাইনাস এক্স প্লাস বি মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস টু এক্স। তো খেয়াল করো, এখন আমাদের কাজ শুরু। ভি দেওয়া আছে 2 লিটার, এ হচ্ছে নাইট্রোজেনের মোল, নাইট্রোজেনের মোল, আর বি দেওয়া আছে হচ্ছে হাইড্রোজেনের মোল। এখন কথা হচ্ছে ভাই এগুলো দেওয়া নাই, তাহলে কি করব? দেওয়া না থাকলে এটা হচ্ছে 1 ধরে নিব, এটা হচ্ছে কত ধরে নিব, এটা হচ্ছে 3 ধরে নিব। ওই যে মনে আছে, দেয়া না থাকলে, দেয়া না থাকলে তাদের সহগটা ধরে নিতে হয়, তাই না? একটু আগে ভাইয়ারা পড়লাম আমরা। আচ্ছা, আশা করি মনে আছে আপনাদের। তারপর দেখেন এখানে অ্যামোনিয়াটা দেওয়া আছে, তাহলে আলফা অফ অ্যামোনিয়া দেওয়া আছে কতটুকু দেখেন, 20/100। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে কেমনে হিসাব হইতো বলুন তো? উৎপাদের, উৎপাদের মোল ডিভাইডেড বাই মোট মোল, তাই না? উৎপাদের মোল ডিভাইডেড বাই আসতে হচ্ছে মোট মোল, ঠিক আছে? তাইলে সুন্দর মতো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো না? সবাই বলেন তো এক্স এর ভ্যালুটা কত, এটা একটু নিজেরা ক্যালকুলেট করেন, দেখি আপনারা বুঝেন কিনা। এক্স এর ভ্যালুটা কত ক্যালকুলেট করে দেখেন তো সবাই, আমার সাথে মিলান। 0.33 মোল আসে কিনা? যদি 0.33 মোল আসে তাহলে একটা ওয়াই দেন সবাই কষ্ট করে। এটা একটু নিজে ক্যালকুলেট করেন সবাই, কুইক কুইক ভাইয়ারা। সবাই একটু কষ্ট করে ক্যালকুলেট করেন 0.33 যেটা। গুড, মিলতেছে সবারই, গুড, ভেরি গুড। করেন তো আপনারা? হ্যাঁ গুড, থ্যাংক ইউ। তারপর বাকিটা কিন্তু সেম, হ্যাঁ বাকিটা সেম, বাকিটা কিন্তু আপনারা আশা করি পারবেন, এটা নিয়ে আর প্যারা নাই। বাকি মোটামুটি সবারই মিলে গেছে। একটু রেসপন্স দেন আরো বাকিরা কষ্ট করে। আচ্ছা, ইজি ম্যাথ তাই না? এক্স্যাক্টলি, দেখছো এগুলো দেখো কতবার আসে অ্যাডমিশনে, দেখছো? অ্যাডমিশনও ম্যাথ করাই ফেলতেছে ভাইয়া ডিরেক্ট, বোর্ড তো পারবাই। আচ্ছা, সো মোটামুটি এটা আমরা সবাই পারছি, থ্যাংক ইউ। এবার আসেন সামনে আরেকটা ম্যাথের দিকে আসি। দেখেন এটা কিন্তু আরো সোজা। কি দেওয়া আছে আমাদের কাছে? দেওয়া আছে হচ্ছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে আসতেছে 2 অ্যামোনিয়া। তো দেখেন শুরু, তারপর হচ্ছে সাম্য অবস্থার মধ্যে আমরা কি পড়ি, ক্ষয় আর অবশিষ্ট। এ বি জিরো মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স, তারপর হচ্ছে এ মাইনাস এক্স, তারপর বি মাইনাস থ্রি এক্স, আর উপরে হবে টু এক্স। তো দেখেন এ হচ্ছে নাইট্রোজেনের মোল দেওয়া আছে, কিন্তু দেখেন নাইট্রোজেনের মোল কত দেওয়া আছে, 0.326, এক মিনিট, 326 মোল। তারপর বি হচ্ছে হাইড্রোজেনের মোল, হাইড্রোজেনের মোল 0.439 মোল। আর ভি দেওয়া আছে হচ্ছে 2 লিটার। আর একটা জিনিস দেখেন, প্রশ্ন মতে সাম্যাবস্থা দেখা গেল সিস্টেমের মোট মোল সংখ্যা কোথায়, সাম্যাবস্থায়, খেয়াল করছেন?
সুতরাং আমরা বলতে পারি না, সুতরাং সাম্যাবস্থায় মোট মোল ইকুয়াল টু, আমরা তো ক্যালকুলেট করতে পারি যে এই যে a মাইনাস এক্স প্লাস বি মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি মাইনাস 2x, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে 0.657 মোল। তাহলে আপনারা বলেন তো এক্স এর ভ্যালু কত আসে, কুইক ক্যালকুলেশন করে বলেন তো ভাইয়ারে, এক্স এর ভ্যালু কত আসে? সহজ জিনিস কিন্তু, তাই না? কুইকলি সবাই করে ফেলেন। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা কত আসে আপনারা সবাই করেন। আই থিঙ্ক এরকম আসা উচিত 0.054 মোল। মিললে সবাই একটা ওয়াই দেন, বাকিটা কিন্তু আপনারা পারবেন, তাই না? বাকিটা কিন্তু আপনারা পারবেন, করে ফেলেন তো কুইক। দেন বাকিটা আমাদের কেসি ইজিলি হয়ে যাবে। গুড। হ্যাঁ, এটা বোঝানোর জন্য তোমরা লিখলে ভালো রেদওয়ান, বুঝছো? স্যাররাও বুঝবে যে আসলে তুমি বুঝে করছো, বুঝছো ভাইয়া? লিখো বেটার ভাইয়া। আচ্ছা, মিললে সবাই একটা ওয়াই দিয়ে দিও, তার মানে বাকিটা আপনারা পারবেন। দেখছেন, যেমনি দেওয়া থাকুক না কেন আপনারা পারবেন। ওকে, সো প্যারা নেওয়ার কোনো রিজন নাই, একদম সহজ একটা জিনিস। হ্যাঁ, এইখান থেকে একটা সৃজনশীল আসে, পুরো একটা সৃজনশীল আছে আজকে যা যা পড়াচ্ছি আর কি। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করতে হবে, আর একটা ম্যাথ আছে করতে হবে। ধ্রুব এই যে করে দিচ্ছি তো ভাইয়া, দেখেন এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ভি, বাকিটা তো দেখেন এক্স এর ভ্যালু তো দেওয়াই আছে, বাকিটা ওই যে আমাদের সেম নাইট্রোজেনের ঘনমাত্রা। ধ্রুব মনে পড়ছে ওই যে এ মাইনাস এক্স বাই ভি, তারপর এমনি এমনি করে তারপর কেসি। এখন কি পারবো না ধ্রুব? ভাইকে একটু লেখা তো একটু কষ্ট করে। আচ্ছা, গুড, ভেরি গুড। সিম্পল সিম্পল জিনিস কিন্তু ভাইয়ারা, বুঝছেন? আমাকে একটু জানান। হ্যাঁ, আচ্ছা গুড, এটাই এটাই ধ্রুব, গুড। আচ্ছা, তো চলেন একটু সামনের দিকে আসি। দেখেন এবার একটা নতুন বিক্রিয়া দিছি, পড়েন। 330 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের 35% বিয়োজিত হয়। এই বিয়োজনের কেপি ও কেসি নির্ণয় করো। ঠিক আছে, হাইড্রোজেন আয়োডাইডের 35% বিয়োজিত হয়, তো 35% বিয়োজিত হয়, তো বলছে কেপি আর কেসি কত। তো একটু খেয়াল করে দেখো ঠান্ডা মাথায় যে হাইড্রোজেন আয়োডাইড এটা বিয়োজিত হয়ে কি কি তৈরি হয়, এটা বিয়োজিত হয় H2 আর I2 তৈরি হয়। ঠিক আছে, তো ওই যে সেম কাহিনী, শুরু, তারপর সাম্যাবস্থায়, ক্ষয়, আর হচ্ছে অবশিষ্ট। তো বুঝতেই পারতেছো এটা 2 মোল, এটা 1 মোল, এটা 1 মোল। তো এটার ক্ষয় হবে -2x, এটা হবে +x, এটা হবে +x। তাহলে এটা যদি a ধরো, এটা 0 0, তাহলে a -2x, এটা হবে শুধু x, আর এটা হবে শুধু x। বুঝতে পারছো? সিম্পল সিম্পল জিনিস কিন্তু, একদম সিম্পল সিম্পল জিনিস, প্যারা খাওয়ার কোনো রিজন নেই, কোনো ঝামেলাও নাই। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, কোনো কিছু দেওয়া নাই, খেয়াল করছো? তাহলে দেখো এ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের মোল, তাহলে কত ধরবো? এটা 2 মোল, যেহেতু কোনো কিছু দেওয়া নেই। তারপর দেখেন আপনাদের কাছে আর কি কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে 330 ডিগ্রি সেলসিয়াস, তো এটা ক্যালভিনে নিতে হবে, তাহলে 330 প্লাস 273 ক্যালভিন, এটা নিলেন। এবার এই সমীকরণের একটা মজার জিনিস খেয়াল করেন, আলফা অফ হাইড্রোজেন আয়োডাইড দেওয়া আছে 35%, তাহলে 35/100 ইকুয়াল টু, মনে আছে বিক্রিয়কেরটা কেন বের করতে হইতো? উপরে হচ্ছে ক্ষয়, নিচে হচ্ছে আদিমল, ঠিক না? উপরে হচ্ছে ক্ষয়, নিচে হচ্ছে আদিমল। আচ্ছা, এটা 603 কে, আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ সঞ্জিতা। দেখো তাহলে খেয়াল করে দেখেন, 2x ডিভাইড বাই a কত 2, তাহলে দেখেন x ইকুয়াল টু কত আসে 0.35 মোল। তাহলে দেখেন আমরা যদি কেসিটা বের করি, এটা আপনাদের করে দিই, দেখেন হাইড্রোজেন আয়োডাইড ইকুয়াল টু কি a - 2x ডিভাইড বাই v, তারপর হাইড্রোজেন কত হবে x বাই v, আর আয়োডিন কত হবে x বাই v। তাহলে দেখেন কেসি ইকুয়াল টু কি হয়, হাইড্রোজেন ইন্টু আয়োডিন ডিভাইড বাই হাইড্রোজেন আয়োডাইড স্কোয়ার। তাহলে দেখেন সুন্দর, x বাই v ইন্টু x বাই v ডিভাইড বাই a - 2x ডিভাইড বাই v স্কোয়ার। একটু দাঁড়ান, একটু ভুল হয়েছে, a - 2x ডিভাইড বাই v স্কোয়ার। ঠিক আছে, তো দেখেন এটা যদি কাটাকাটি করেন আপনাদের আসবে হচ্ছে x স্কোয়ার ডিভাইড বাই a - 2x হোল স্কোয়ার
তো এটাকে যদি সুন্দর মতো বসান, এরপর বলেন ম্যাথটা এখন পারবেন না, আমাকে একটু চ্যাট বক্সে জানান তো কষ্ট করে, এটা বের করতে পারবেন না? বলেন সবাই চ্যাট বক্সে যে কেসিটা বের করতে পারবেন কিনা, কত আসে এটা আমাকে জানিয়ে দিতে পারেন চাইলে, সমস্যা নাই। আর আরেকটা জিনিস খেয়াল করেন, ডেল এন এর মান কত এই সমীকরণের? 1 + 1 - 2। তাহলে কত হয়? 0। সুতরাং আমরা বলতে পারি কেপি ইকুয়াল টু কেসি। ঠিক আছে, তাহলে কেপির ভ্যালু যত, কেসির ভ্যালু কিন্তু তাই। হ্যাঁ, 0.072। থ্যাংক ইউ, 072। এই তো হয়ে গেল। ওকে, মুন প্রিমা দুজনের হয়েছে মিম। হ্যাঁ, মিম একটু ক্যালকুলেশন করে দেখো, আবার এরকমই হবে 0.072। হ্যাঁ, ভি কিছু ধরা লাগবে না ভাইয়া, ভি তো কাটাকাটি চলে যায়, বুঝছো? ধরা লাগবে না, কাটাকাটি চলে যাবে। না দেওয়া থাকলে কোনো কিছু ধরা লাগবে না কিন্তু, হ্যাঁ, কাটাকাটি চলে যাবে। এই আচ্ছা, সবারই তাহলে 0.072 আসছে, ভেরি গুড। তাহলে বলেন, আমরা এরকম টাইপের ম্যাথ দিলে ইনশাল্লাহ পারবো না সবাই? দেখেন আমরা কঠিন কঠিন ম্যাথ করছি, এগুলো তো সোজা। তাহলে বলেন এখন থেকে কেপিকেসির ম্যাথ যাই দেখ না কেন, সংজ্ঞা বলুক প্রমাণ বলুক যাই বলুক না কেন, আমরা ইনশাল্লাহ সবাই পারবো না ভাইয়া? ইনশাল্লাহ বলেন তো একটু। ভেরি গুড, ইনশাল্লাহ। তাহলে দেখেন অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করাইছি ভাইয়া, অনেকগুলো টপিক পড়াইছি। তো আশা করি আপনাদের সবারই জিনিসগুলো বোঝা হয়েছে। আজকের ক্লাস হচ্ছে আমাদের এইটুকুই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি হচ্ছে হ্যান্ড রেজ অন করে দিচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন করার দরকার পড়ে ভাইয়া হচ্ছে হ্যান্ড রেজ অন করে দিচ্ছি, আপনারা হচ্ছে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কে হ্যান্ড রেজ করছেন একটু দেখি। ফাতেমা। হ্যালো ফাতেমা ভাইয়া, কি খবর, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমার কি খবর বলো ভাইয়া? উম, ভালো ভাইয়া। ভাইয়া, অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে আপনি যে বিক্রিয়াটা দেখালেন না, হুম ওটা হুম ভাইয়া বইতে দেখে একটু কনফিউজড হয়ে গিয়েছি। বইতে ভাইয়া হুম। শোনো, প্রাথমিক একটা অবস্থায়। মজার জিনিস বলি, শোনো, বইয়ে এটা খুবই বাজেভাবে দেওয়া আছে, একদম সত্যি কথা। হ্যাঁ, বইয়ে জি বাজেভাবে দেওয়া আছে ভাইয়া। দেখেই অ্যাডমিশনের ম্যাক্সিমাম পোলাপান এগুলো পারে না। সত্যি কথা, আমরা হচ্ছে প্রায় কত, প্রায় এই অনলাইনেই হচ্ছে 200 ক্লাস নিয়ে ফেলছি অ্যাডমিশনের, তারা হচ্ছে ম্যাক্সিমামই পারে না। তো তোমাদের জন্য এই জন্যই এত ভেঙে ভেঙে করা আর কি, যাতে বুঝতে পারো। এই ভাইয়া, এই বইতে শুধু অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা দেওয়া আছে, সেখান থেকে সাম্যাঙ্ক কেসি কেপি বের করতে বলছে। হুম। অন্য আর কোনো তথ্য দেওয়া নেই। এখন ভাইয়া প্রাথমিক অবস্থায় লেখছে যে নাইট্রোজেনের নিচে এ মোল আর 3 হাইড্রোজেনের নিচে ভাইয়া 3 বি মোল। না, কিন্তু ভাই এটা ভুল আপনি তো লেখছে, দেখালেন। ভুল লেখছে, ভুল লেখছে। হ্যাঁ। ভাইয়া যেমনে করাইছেন এক্স্যাক্টলি অমনি করবা, ঠিক আছে? ও ভাইয়া যেভাবে আচ্ছা। করেছে এক্স্যাক্টলি ওইভাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাইয়া, ভাই, থ্যাংক ইউ। এই কারণেই একটু হ্যাঁ, কনফিউজড হয়ে গিয়েছিলাম এটা কোনো দেখে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ আচ্ছা, ভাইয়া। welcome ভাইয়া। আচ্ছা, এখন তাহলে আর কারো হ্যান্ডেজ নাই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে রাজন ভাই, রুবেল আপনাকে ভাই, অনেক জি শেষ। ধন্যবাদ। হ্যাঁ, জিম ভাই কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা, তো সবাইকে হচ্ছে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে ক্লাসটা করার জন্য। তো ভালো করে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, যেন কোনো প্রবলেম হইলে তোমরা হচ্ছে বলতে পারো, ঠিক আছে? তো সুন্দর করে ম্যাথগুলো করবেন, কারণ এখান থেকে অনেক বেশি আসে। তো সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট উইকে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। স্টুডেন্ট, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে উদ্বাস রিলেটেড, সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো, আনসার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।